গল্পটি শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু ও পরম করুণাময়। তো চলুন আজকের গল্প শুরু করা যাক। নিজের পড়ুয়া ছাত্রী মায়াকে যে বিয়ে করতে হবে সেটা কোনোদিন কল্পনাতেও ভাবিনি। মা বাবা জোর করে ক্লাস 9-এ পড়ুয়া মায়ার সাথে বিয়ে করিয়ে দিয়েছে। যে মেয়েকে বিগত 2 বছর ধরে পড়িয়ে আসছি, স্নেহ মমতা দিয়েছি স্টুডেন্ট হিসেবে, সেই মেয়েকে আজ নিজের বউয়ের রূপে দেখতে হচ্ছে। সেটা যেন আকাশ জমিন এক হয়ে যাওয়ার মতন ব্যাপার। মায়া এখন আমার বউ, সেটা ভাবতেই গা শিউরে উঠছে। না, আমি মায়াকে বউ হিসেবে মানি না, কোনো দিনও মানব না। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আজ মায়ের সাথে আমার বিয়ে হয়েছে। বাসর ঘরে বউ সেজে বসে আছে মায়া। তখনই মায়ের আগমন। কিরে, এখানে দাঁড়িয়ে কি করছিস? ভেতরে বৌমা অপেক্ষা করছে, যা ভেতরে যা। মা, তোমরা আমার জীবনটা শেষ করে দিলে। শেষমেশ নিজের পুরো স্টুডেন্টকে বিয়ে করতে হলো আমাকে। এর থেকে ভালো ছিল তোমরা আমায় মেরে ফেলতে। তোর জীবন আমরা শেষ করিনি, বরং গুছিয়ে দিয়েছি। এটাতে যদি তোর খারাপ মনে হয় তাহলে কি আর বলার আছে। মা, এটাকে জীবন গোছানো বলে। আকাশ, আমি তোর মা, তোর খারাপ কখনোই চাইব না। হ্যাঁ, হয়তো অন্য মেয়ের সাথে তোর বিয়ে দিলে তুই মেনে নিতে পারতি, কিন্তু মায়া অনেক ভালো মেয়ে, তাই তোর সাথে ওর বিয়ে দিয়েছিস। সে তোকে অনেক সুখে রাখবে। মা, তোমার কথায় মনে হচ্ছে তুমি কোনো স্বার্থপর মা। আমার জায়গা থেকে নিজেকে একবার বসিয়ে দেখো, তারপর বুঝে যাবে যে কতটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে আমি আছি। আকাশ, তুই আমায় স্বার্থপর ভাবিস আর যাই ভাবিস না কেন, একটা সময় তুই নিজেই আমাকে বলবি যে মা, তুমি আমার জন্য বেস্ট পার্টনার চয়েস করেছ। সেটা কখনোই বলবো না, সেটা সময় দেখা যাবে। যা, এখন ভেতরে যা, বৌমা অপেক্ষা করছে। আমার ঠেলে বাসর ঘরে ঢুকিয়ে দিল। মনে হচ্ছে যেন জেলখানায় কয়েদি আমি। বাসর ঘরে ঢুকে দেখি মায়া চুপচাপ বসে আছে, মাথায় লম্বা একটা ঘোমটা। ইচ্ছে করছে গিয়ে কয়েকটা ঠাটিয়ে লাগিয়ে দিই। কেন সে আমায় বিয়ে করলো? আমি না হয় মা বাবার জোরাজুরিতে বিয়ে করেছি, কিন্তু সে কেন করলো? সে তো মানা করতে পারতো যে এই বিয়ে করবে না। চরম রাগ হচ্ছে মেয়েটার উপরে আমার। তাও রাগকে কন্ট্রোল করে খাটের দিকে এগিয়ে গেলাম। সারাদিন অনেক ধকল গেছে, একটু বিশ্রাম নেওয়া দরকার। শুতে যাব ঠিক তখনই মায়া চেঁচিয়ে উঠল, স্যার আপনি কি করছেন? কি করছি মানে? ঘুমাতে এসেছি। স্যার, আপনার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? একে তো নিজের পড়ুয়া স্টুডেন্টকে বিয়ে করেছেন, দ্বিতীয়ত আবার একই খাটে ঘুমানোর জন্য মনস্থির করছেন। আপনার উদ্দেশ্যটা কি বলেন তো? এই মায়া, কি সব উল্টাপাল্টা বলছো? হ্যাঁ, তোমাকে সাথে বিয়ে করেছে নাকি? মা বাবা জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছে। আর কি বললে? একই খাটে ঘুমানোর ব্যাপারে? সেটা তোমাকে বলা উচিত আমার। এমন করে বলছো যেন মনে হচ্ছে খাটটা তোমার। খাটটা আমার না হোক, তবে যখন দেখছেন খাটে একটা মেয়ে বসে আছে, তারপরেও একই খাটে শোয়ার জন্য আসেন কি করে? ন্যূনতম কমন সেন্স বলতে কি কিছু নেই নাকি আপনার? মায়া, মুখ সামলে কথা বলো। ভুলে যেও না আমি তোমার স্যার। মুখ সামলেই কথা বলছি। আর স্যার হন আর যাই হন, সত্যটা তো আমি বলবই। আমার উপরে কুনজর আপনার অনেক আগে থেকে ছিল, তাই আপনি আমায় বিয়ে করেছেন যাতে করে আমার শরীর নিজের করতে পারেন। মায়ের মুখ থেকে এসব শুনে নিজেকে আর দমিয়ে রাখতে পারলাম না। ঠাস করে একটা বসিয়ে দিলাম মায়ের গালে। এই মেয়ে, তুই কি বললি? অনেক আগ থেকেই তোর উপরে আমার কুনজর ছিল। সাহস তো কম না তোর? কিসের বাহানা দিয়ে এত বড় বড় কথা বলছিস তুই? ক্লাস 9-এ পড়িস যে সে মেয়ে তুই। কুনজরে যদি থাকতো তাহলে তোর মতো বাচ্চা মেয়েকে বিয়ে করতাম না। মা বাবা যতই জোরাজোরি করুক না কেন, কলেজে পড়ুয়া ভালো দেখে একটা ফিগারওয়ালা মেয়েকে বিয়ে করতাম। তো তাই করতেন। আমার জীবনটা কেন নষ্ট করলেন? কান্না করতে করতে বলল। থাপ্পড় খেয়ে কান্না করে দিয়েছে মায়া। দেখো মায়া, শেষবারের মতো বলছি, তোমার জীবন আমি নষ্ট করিনি, বরং মা বাবা মিলে উল্টো আমার জীবন নষ্ট করে দিয়েছে। আমি নিজেই মানতে পারছি না যে তোমার সাথে আমার বিয়ে হয়েছে। যেভাবেই হোক বিয়ে তো করেছেন। এখন আমার তিশানের কি হবে? ওকে যে কথা দিয়েছে আমি, ওর হাত কখনো ছাড়বো না। কোন তিশান? আমাদের স্কুলের তিশান? হ্যাঁ, ওর সাথে 5 মাস ধরে আমার রিলেশন চলছে। ওকে ঠকিয়ে এখন যে প্রতারকের খাতায় নাম লিখেছে আমি, আমার মা বাবার সব দোষ। ওনারা আমাকে আপনার সাথে জোর করে বিয়ে দিয়েছে। এই যে এত হাইপার হওয়ার কিছু নেই, শুধু মা বাবা জোর করে বিয়ে দিয়েছে, তাছাড়া কিছুই হয়নি। আর তোমার জীবন নষ্ট করার কোনো উদ্দেশ্য আমার নেই। তুমি যদি চাও তাহলে তিশানের সাথে তোমায় মিলিয়ে দিতে পারি। সত্যি স্যার, আপনি আমাকে তিশানের সাথে মিলিয়ে দেবেন? হ্যাঁ সত্যি, তবে তার জন্য 6 মাস সময় লাগবে। কারণ বিয়ে করার পরপরই ডিভোর্স হয় না, কিছুটা সময় লাগে। 6 মাস। তার আগে যদি আপনি আমার সাথে উল্টোপাল্টা কিছু করে বসেন। মায়া, তুমি আবারও আমার উপর খারাপ কিছু মন্তব্য ছুড়ে মারলে। ডিভোর্সের জন্য 6 মাস সময় চেয়েছি, কিন্তু এখন একটা শর্তও দিব তোমাকে। সেটা মানলেই তোমাকে ডিভোর্স দিব। আমি জানি আপনি আমার সাথে খারাপ কিছু করতে চাইবেন, সেরকম কিছুই না। আমার ওপরে যে দোষ চাপিয়ে দিলে সেটা তোমার তুলে নিতে হবে। অবাক চোখে তাকিয়ে আছি স্যারের দিকে। মানুষটাকে খারাপ ভেবেছিলাম, কিন্তু এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম যে মানুষটা ভালো কি খারাপ। কি তুলবে না? জি স্যার, তুলব।
বালিশ নিয়ে সোফায় চলে গেলাম, কারণ খাটে শোয়ার ইচ্ছে নেই আর। খাটে শুলে হয়তো কখনো শয়তান মাথায় ভর করবে, তখন নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তখন শরীর খেকো বলে সিলমোহর লেগে যাবে। এমনিতে যা না তা বলছে। সোফায় শুয়ে ফোনটা হাতে নিয়ে টিপাটিপি করছি, কারণ মনটা ভালো না। ফেসবুক থেকে একটু ঘুরে আসি, হয়তো মনের কষ্টটা কিছুটা লাঘব হবে। ফেসবুকে ঢুকতে অনবরত মেসেজ আসতে শুরু হলো, এত মেসেজ যে পুরো ফোনটাই হ্যাং হয়ে গেছে। কিরে, আজ হঠাৎ এত মেসেজ কে দিচ্ছে? মেসেঞ্জার চেক করলাম, সবাই দেখে কংগ্রেস জানাচ্ছে। কয়েকজনের মেসেজ তুলে চেক করলাম, স্যার আপনার বিবাহিত জীবন সুখের হোক। বন্ধু সাজ্জাদ লিখেছে, দোস্ত ভালো করে বিড়াল মারিস, তোর জন্য শুভকামনা রইল। যা শালা, এটা কি হলো? মনের কষ্ট দূর করতে ফেসবুকে আসলাম, উল্টো আরও কষ্টটা বাড়িয়ে দিল। সব কয়টা মজা নিচ্ছে আমার সাথে, নিজের প্যারায় মরে যাচ্ছি। ওরা আছে বিড়াল মারা নিয়ে, সব কয়টা খাইস্টার দল। রাগে ফেসবুক থেকে বেরিয়ে আসলাম, ফোন রেখে ঘুমিয়ে পড়েছি। সকালবেলায় মায়ের ডাকে ঘুম ভাঙলো। আকাশ, দরজা খোল। হ্যাঁ মা, আসছি। শোয়া থেকে উঠে দেখি মায়া তখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে দরজা খুলে দিলাম। এনে ধর পাঞ্জাবি আর শাড়ি। পাঞ্জাবিটা তুই পরবি আর শাড়িটা মায়া মামনিকে পরিয়ে নিচে আসবি দুজন। নিচে মানুষজন অপেক্ষা করছে নতুন বউকে দেখার জন্য। আচ্ছা। আম্মুর হাত থেকে পাঞ্জাবি আর শাড়িটা নিয়ে ড্রেসিং টেবিলের উপরে রাখলাম। তারপর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মায়া এখনো ঘুম। ডেকে দিলাম মায়াকে, এ মায়া ওঠো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, নিচে মানুষজন এসেছে তোমাকে দেখতে। মায়া তাড়াতাড়ি করে উঠে ওয়াশরুমে চলে গেল। পাঞ্জাবি পরে সোফায় বসে আছি। আর ধ্যাত, আপনাদের তো আমার পরিচয় দিতেই ভুলে গেছি। আসুন পরিচয়টা দিয়ে নিই। আমি আকাশ মাহমুদ, পড়াশোনা শেষ করে বেসরকারি একটা স্কুলে শিক্ষক হিসেবে জয়েন করেছি। যদিও বাবার অঢেল আছে, আমার শিক্ষকতা করার কোনো প্রয়োজন নেই, তবুও নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করার ইচ্ছা ছিল আমার, তাই শিক্ষকতার পেশাটাকে বেছে নিয়েছে আমি। আর মায়ার ব্যাপারে তো অনেকটাই জেনে গেছেন, বাকি গল্পের সাথে থাকলে সবটা জানতে পারবেন। এবার গল্পে ফেরা যাক। মায়া ফ্রেশ হয়ে বের হয়েছে। এ নাও শাড়িটা পরে নাও। আমি শাড়ি পরতে পারি না। ওকে, তুমি যতটুকু পারো পরো, বাকিটা আমি ঠিক করে দেব। মায়া শাড়িটা কোনো রকমে পরেছে, তবে শাড়ির কুচি দিতে গিয়ে আটকে গেছে। স্যার, শাড়িটা তো কোনো রকমে পরেছি, তবে কুচিটা দিতে পারছি না। ওকে দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। মায়ার শাড়ির কুচিটা ঠিক করে দিচ্ছি। কুচি ঠিক করতে করতে বললাম, মায়া, বাসার কেউ যেন না জানে যে তোমায় আমি 6 মাস পর ডিভোর্স দেব, আর ততদিন সবার সাথে মিলেমিশে থেকো। ওকে, তবে 6 মাস মনে রাখবেন কিন্তু স্যার। 6 মাসের 1 মিনিটও বেশি আমি আপনার সাথে থাকবো না। ওকে। তারপর মায়াকে নিয়ে নিচে চলে গেলাম। বাসায় অনেক মানুষ এসেছে নতুন বউ দেখতে। অনেকটা সময় সেখানেই পেরিয়ে গেল। মানুষজন চলে গেলে নিজের রুমে চলে আসি। মায়া নিচেই রয়ে গেল, আম্মুদের সাথে আড্ডা দিচ্ছে হয়তো। এতটা সময় মানুষের সমাগমে থাকায় আমার শরীর ঘামে ভিজে চুপচুপ হয়ে গেছে। ধ্যাত, আবার গোসল করতে হবে। টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গায়ে হালকা পানি মেরে আবার জামা কাপড় পরে নিব। টাওয়ালটা পেঁচিয়ে গায়ে পানি ঢালতে শুরু করলাম। সবকিছুর ভিড়ে ওয়াশরুমের দরজার আটকাতে ভুলে গেছি। এমন সময় হুট করে কোথা থেকে জানি মায়া এসে ওয়াশরুমে ঢুকে পড়ে, আর সাথে সাথে আমার শরীর থেকে টাওয়ালটা পড়ে যায়। মায়া ওয়াশরুমের ভেতরে এই অবস্থা আমাকে দেখতে পেয়ে চোখে হাত দিয়ে সজোরে চিৎকার মেরে ওঠে। তখনও আমার খেয়াল নেই যে আমার গা থেকে টাওয়ালটা পড়ে গেছে। মায়া, কি করছো কি? মানুষ শুনলে কি বলবে? আরে স্যার, রাখার আপনার মানুষ দেখা দেখি, আপনি আগে নিজেকে ঠিক করেন, আপনি তাকিয়ে দেখেন। মায়ের কথা শুনে শরীরের দিকে তাকিয়ে দেখি আমার শরীর থেকে টাওয়ালটা খুলে নিচে পড়ে গেছে। চোখ দুটা গোল আলুর মতো বড় বড় হয়ে গেছে। নিজের শরীরের দিকে তাকিয়ে দেখি, নিজেকে দেখে নিজেরই ভয় করতে শুরু করলো। আল্লাহ, কি একটা অবস্থা! তাড়াতাড়ি করে টাওয়ালটা নিয়ে আবার পরে নিলাম। অন্যদিকে মায়া দৌড়ে পালিয়ে গেল ওয়াশরুম থেকে। লজ্জায় পুরো নাক চুল কাটা যাবে এমন অবস্থা। কাপড় চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখি মায়া খাটের উপর বসে আছে। ওর চোখের দিকে তাকাবো কি করে সেটা ভাবতে লজ্জা লাগছে। কিছু না বলে নিচে চলে যেতে ধরলাম। নিচে এসে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। আড্ডায় পুরোপুরি মশগুল হয়ে গেছি। আড্ডার এক পর্যায়ে গিয়ে আমার বিয়ের প্রসঙ্গ আসলো। সবাই মজা করছে আমাকে নিয়ে। বন্ধু সাজ্জাদ তো মুখ ফসকে বেফাস কথা বলে বলল, বন্ধু, বাসর রাতে বিড়াল মেরেছিস তো? বিড়াল মারার সময় বিড়ালকে কষ্ট দিসনি তো? নাকি পাকিস্তানি হানাদার বাহিনীর মতো রক্তযুদ্ধ শুরু হয়েছিল? শালা খাইস্টা, তুই আজীবন খাইস্টেই থাকবি। এতই যখন অন্যের বিয়ে জানার শখ, তাহলে নিজে বিয়ে করে নিলেই তো পারিস। আরে আমি তো মজা করছি। আরে রাখ তোর মজা আমার মেজাজ খারাপ করার কারণ হচ্ছে। মরার বিড়াল নিয়ে পড়েছিস তোরা। এদিকে আমার লাইফ বরবাদ হয়ে যাচ্ছে, আর স্টুডেন্টদের সাথে ওসব করব কি সেটা ভাবতেও তো গা শিরশির করে ওঠে। শোন, সোজা বাংলায় বলি, কোনো বিড়াল টিড়াল মারি নাই। ওকে ডিভোর্স দিয়ে দেবো 6 মাস পর, তারপর অন্য একটা বিয়ে করে বিড়াল মারবো। আকাশ, তুই কি পাগল হয়ে গেছিস? তোরা যেটা ভাবিস, কিন্তু আমি আমার ডিসিশনে স্ট্রিক্ট, আর সেও মুক্তি চায় আমার থেকে। বুঝি না তোদের এত সব ব্যাপার, তোদের বুঝেও লাভ নেই।
এখন টপিকটা বাদ দে, অন্য কোনো কথা থাকলে বল। বন্ধুদের সাথে অনেকটা সময় আড্ডা দিলাম, তারপর খেয়ে দিয়ে বাসায় চলে আসলাম। বন্ধুরা একত্র হলে এমনই করি, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি করা। বালিশ নিয়ে সোফায় এসে শুয়ে পড়ছি। স্যার আপনি শুয়ে পড়লেন যে, খাবার খাবেন না? আমি বাহির থেকে খেয়ে এসেছি। আর কিছু না বলে পকেট থেকে ফোনটা বের করে টিপাটিপি শুরু করলাম। মানুষটা আসলে কেমন যেন, আমাকে তো একবার জিজ্ঞেস করতে পারতো যে খেয়েছে কিনা, কিন্তু না, ওনার ইগোতে লাগবে আমাকে জিজ্ঞেস করলে। ফর্মালিটিস শিখেনি নাকি উদাসীন কে জানে। হয়তো উদাসীন হবে, কারণ ওনার চালচলন দেখে উদাসীনই মনে হয়। নিচে চলে গেলাম খাওয়ার জন্য। ওনার আম্মুই বলেছিল স্যার আসলে একসাথে খেতে, কিন্তু ভাল্লুকটা বাইরে থেকে খেয়ে এসেছে। মায়া হয়তো খাবার খায়নি, তাই নিচে গেছে খাওয়ার জন্য। সোফায় শুয়ে শুয়ে ফোন টিপছিলাম, তখনই মনে পড়ে যে কাল থেকে স্কুল খোলা। না, এখন আর ফোন গুতাগুতি করলে চলবে না, না হয় সকালে ঘুম থেকে উঠতে পারবো না। ফোন রেখে শুয়ে পড়লাম। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি মায়া ঘুমাচ্ছে। আমি উঠে রেডি হয়ে নাস্তা করে নিলাম। তারপর স্কুলের উদ্দেশ্যে বের হব, তখন পেছন থেকে আম্মু ডাক দেয়, কিরে একা একা কোথায় যাচ্ছিস? স্কুল খোলা আজ থেকে, তাই স্কুলে যাচ্ছি। স্কুল আজ থেকে খোলা সেটা তো আমি জানি, কিন্তু তুই একা কেন? বৌমা তো গতকাল রাতে বলল যে সে ওই স্কুলে যাবে, দুইজন তো একসাথে যেতে পারিস। আম্মু তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা আমার না, তোর খারাপ হয়েছে। মায়া কি একা একা স্কুলে যাবে নাকি? বিয়ে করেছিস, তোর বউ এখন সে, দুজন একসাথে যেতে পারিস। যা বৌমাকে সাথে করে নিয়ে যা স্কুলে। আমি পারবো না ওই মেয়েকে নিয়ে স্কুলে যেতে। ও কিভাবে যাবে সেটা ও জানে। আমি গেলাম, গাড়ি নিয়ে স্কুলে চলে আসলাম। মা পেছন থেকে অনেকবার ডাক দিয়েছে, বলেছে যে বৌমাকে নিয়ে যা, কিন্তু আমি তো ওই মেয়েকে নিয়ে একসাথে স্কুলে আসবো না। ক্লাস শুরুর ঘন্টা বেজে গেছে। আমি ক্লাস করাতে চলে গেলাম। ক্লাস করাচ্ছি, কিন্তু সবারই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কিন্তু আমি সেদিকে কোনো ভ্রুক্ষেপ করলাম না। ক্লাস শেষ করে বের হয়ে আসলাম। তারপর মায়ার ক্লাসে গেলাম, গিয়ে দেখলাম মায়া এসেছে, কিছুই বললাম না, ওর দিকে দেখিও নি পর্যন্ত। ক্লাস শেষ করে অন্য ক্লাসে চলে গেলাম। অন্য ক্লাসে ক্লাস করাচ্ছিলাম। একটু পর ছুটির ঘন্টায় বেজে গেল। স্টুডেন্টদেরকে ছুটি দিয়ে বের হয়ে আসলাম। বের হয়ে এসে দেখি স্কুলের গেটের পাশে একটা গাছের নিচে মায়া আর তিশান বসে আছে। এটা দেখে মনে মনে খুশি হলাম, যাক ভালোই হয়েছে, আমার রাস্তা ক্লিয়ার হবে এখন। ওদেরকে না দেখার ভান করে চলে আসলাম। তখনই তিশান ডাক দিল পেছন থেকে, স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার আপনি নাকি হনুমান, মায়া আমাকে সব বলল। তিশানের মুখে ওসব শুনে থ মেরে আছি পুরো, শরমে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কিন্তু না, আমার শরম পেলে চলবে না, তিশানকে যে একটা শিক্ষা দিতেই হবে। এই তিশান এদিকে আয়। জি স্যার বলেন। কাছে আসতে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। তোর কত বড় সাহস হয় যে আমার বউয়ের সাথে বসে বসে টাঙ্কি মারিস, তাও আবার আমার চোখের সামনে? স্যার আমরা তো এমনিই বসেছিলাম। এই রাখ তোর বসে থাকা। তুই জানিস সে আমার বিয়ে করাবো, তারপরেও তোরা একত্রে গাছের নিচে বসলি কেন? পেছন থেকে মায়া মেতে উঠল, এই যে স্যার আপনি ওকে মারলেন কেন? মায়া তুমি চুপ থাকো। কেন চুপ থাকবো? হ্যাঁ, আপনি ওকে মারলেন কেন? আপনার মতন কি সে লজ্জাহীন নাকি? নিজের ছাত্রীকে বউ দাবি করতে আপনার লজ্জা করে না? আবার অন্যের গায়ে হাত দেন, লজ্জা কেন করবে? যেভাবে হোক তোমার আর আমার বিয়ে তো হয়েছে নাকি, আর আইন অনুযায়ী তুমি আমার বউ। কিসের বিয়ে আর কিসের বউ? কিছু মানি না আমি। আর আপনি ওকে মারলেন কেন সেটার উত্তর দেন। আমাদের রাইট আছে পার্সোনাল সময় কাটানোর। যেখানে আপনাকে আমি স্বামী হিসেবে মানি না, সেখানে আপনি কোন অজুহাতে ওকে মারলেন? ওকে স্বামী হিসেবে মানো না, ভালো কথা। আর আমি স্বামী দাবি করতেও আসবো না, কিন্তু স্যার হিসেবে তোমাদের শাসন করতে পারি। বাকি সব স্যারদের মতন আমাকে ভেবো না যে স্কুলের মধ্যে এমনভাবে প্রাইভেট সময় কাটাবা আর আমি তোমাদেরকে কিছুই বলবো না। শিক্ষক হিসেবে আমার উচিত যে তোমাদেরকে নৈতিকতা শিক্ষা দেওয়া। স্যার হয়েছেন বলে অনেক কিছুই বলে ফেলেছেন, আপনার কাছে এদিকে ধরা আমরা। তবে এটা মাথায় রাখবেন, যদি স্বামী হিসেবে কাউকে মানি তাহলে সেটা তিশানকে মানব। মায়ার কথা শুনে আরও রাগ উঠে গেল। ছেলেটা আমার ইজ্জত নিয়ে টান দিল, সেখানে মায়া ওর সাপোর্ট করছে। খুব মুখ ফুটেছে তোমার। হ্যাঁ মায়া, দাঁড়াও, তোমার বড় বড় কথা আমি বের করছি। বাসায় চলো আজকে। হাত ধরে টেনে এনে গাড়িতে বসালাম। আমার নামে উল্টাপাল্টা বলেছিস তুই ছেলেকে, আজ খালি বাসায় চল। হাই স্পিডে গাড়ি ড্রাইভ করছি। আল্লাহ, উনি আমার ওপরে যেভাবে রেগে আছেন, আল্লাহ না জানি বাসায় গেলে কি হবে। তবে হ্যাঁ, আমাকে মারলে আমি ওনার আম্মুকে সব বলে দিব। বাসায় এসে পৌঁছেছি, গাড়ি থেকে নেমে সাইডে দাঁড়িয়ে আছি। মায়া নামতেই খপ করে ওর হাতটা ধরে ফেললাম। চল তুই আজকে। তারপর টেনে ঘরের ভেতরে নিয়ে গেলাম। কিরে তুই এমন রেগে মেগে কোথা থেকে আসছিস? কি হয়েছে তোর? বৌমা কি কিছু করেছে? কি হয়েছে সেটা তোমাদের বলা যাবে না, তবে এই মেয়েকে আজ মেরে তক্তা বানাবো। আন্টি প্লিজ আমাকে বাঁচান। আমি বলছি উনি কেন রেগে আছেন? মায়া কিছু বলতে যাবে তার আগেই ওর মুখ চেপে ধরলাম। আম্মু কিছু না, তোমরা এসব বুঝবে না। মায়ের মুখ চেপে ধরে ওকে রুমে নিয়ে আসলাম। রুমে এনে আটকে দিলাম। এবার কই যাবা তুমি? আমার ইজ্জত নষ্ট করো? হ্যাঁ, দাঁড়াও তুমি। তারপর কোমর থেকে বেল্টটা খুলে ফেললাম। এটা দিয়ে মেরে আজকে সারা শরীর ফাটিয়ে ফেলবো তোমার। স্যার প্লিজ আমায় মারবেন না, আর কোনোদিন ওসব কথা কাউকে বলবো না। না হবে না, লাতকে ভূত বাতসে নেই মানতি।
তোমাকে না মারলে হবে না। ভয়ে কান্না করে দিয়েছে মায়া। প্লিজ স্যার, এবারের মতন মাফ করে দিন, আর কোনোদিন এমন করব না। মেয়েটার কান্না দেখে মায়া লেগে গেল। ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আচ্ছা যাও, তোমাকে মারবো না, কিন্তু ওসব কাজ আর করবে না। কোনো সারা শব্দ নেই, কান্না করেই চলেছে। কান্নার গতিবেগ যেন ধীরে ধীরে বেড়ে চলেছে। ও আল্লাহ, মারবো বলেছি, তাতে এভাবে কাঁদছে। আল্লাহ, না জানি মারলে কিভাবে কান্না করতো। এমন সময় দরজার বাহির থেকে আম্মু ডাক দেয়, আকাশ দরজা খোল। মায়ার কান্নার আওয়াজ আম্মুর কানে একবার গেলে হাজারটা কথা শোনাবে আমাকে। মায়া প্লিজ স্টপ, এবার কান্না থামাও প্লিজ। না, আমি কান্না থামাবো না, আজকে বলবো যে আপনি আমাকে ধমক দিয়েছেন, বলে আবারও কান্না শুরু। ও মহারানী কাউয়া, প্লিজ কান্না বন্ধ করো, না হয় আম্মু শুনতে পেলে আমাকে হাজারটা কথা শোনাবে। শুনুক, আমি আরও জোরে জোরে কান্না করব। আপনি আমাকে কাউয়া বলেছেন। এবার আওয়াজ করে কান্না করতে আরম্ভ করলো। কিভাবে মায়ের কান্না থামাবো মাথায় আসছে না। কিছু না ভেবে পেয়ে মায়ের ঠোঁটজোড়ায় চুমু বসিয়ে দিলাম। মায়া আমার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে আছে। দূর, এত কিছু দেখার সময় নেই, আগে আম্মুর হাত থেকে বাঁচি। আম্মু অনেক ডাকাডাকি করলো, কিন্তু সাড়া পেল না, পরে চলে গেল। এদিকে মায়ের ঠোঁটজোড়া যে দখল করে রেখেছি সেদিকে কোনো খেয়াল নেই আমার। হারিয়ে গেছি কোনো এক নেশার রাজ্যে। কতটা সময় মায়াকে জড়িয়ে ধরে চুমু খেয়েছি তা উপরওয়ালাই জানে। একটু পর হুঁশ ফিরে এলো। আল্লাহ, এ কী করছে আমি? সাথে সাথে মায়াকে ছেড়ে দিয়ে দূরে সরে গেলাম। মায়া আমার দিকে ঘৃণার নজরে তাকিয়ে আছে। মায়া সরি, বিশ্বাস করো, কিভাবে যে এমনটা করেছি তা নিজেও জানি না। আপনি আসলেই মানুষ না, স্যার নামের নরপশু আপনি। নিজের স্টুডেন্টের ওপর জোর খাটাতে আপনার একটুও গায়ে বাঁধল না। মায়া বিশ্বাস করো, তখন তুমি থামছিলে না দেখে এমনটা করেছি, কিন্তু কখন যে নেশা লেগে গেছে সেটা নিজেও বলতে পারি না। প্লিজ আমায় ভুল বুঝো না। আপনাকে কোন নামে সম্বোধন করব তা আমি জানি না, কারণ স্যার নামটাতে কলঙ্ক লাগিয়ে দিয়েছেন আপনি। তবুও স্যার নামে সম্বোধন করছে। স্যার, আপনি আসলে ভালোর মুখোশ পরে সবার সামনে ঘুরে বেড়াচ্ছেন। ভেতর থেকে আপনি একটা হায়না। যেখানে তিশানের সাথে আমার রিলেশন, তাকেও শরীর স্পর্শ করতে দেয়নি, সেখানে আপনি তো পুরো ঝাঁপিয়ে পড়েছেন আমার উপরে। আপনার শরীরের প্রতি লোভ বেশি। আজকের পর আপনার জন্য মনের মধ্যে শুধু ঘৃণাই পুষে রাখবো। মায়ার কথা শুনে চোখ দুটো নিচে নামিয়ে ফেললাম। সে আমায় নির্লজ্জ প্রমাণ করে দিল। তারপর ওর চোখের দিকে তাকিয়ে কথা বলার আর সাহস করতে পারবো কিনা কে জানে। জানি না কি কারণে আমি ওর সাথে এমন আচরণ করেছি। এমন কোনো খারাপই ইচ্ছা ছিল না আমার। জীবনের প্রথম কারোর ঠোঁটে ঠোঁট রেখেছি, হয়তো ঘোরটা সামলাতে পারিনি। নজরটা নিচের দিকে করে রুম থেকে বের হয়ে নিচে চলে গেলাম। দুপুর হয়ে এসেছে। নিচে নামতেই মা বলল, কিরে তোরা দুইটাকে খাওয়ার জন্য এত করে ডেকে এলাম, কিন্তু কোনো সারা শব্দ পেলাম না, ঘটনা কি? না তেমন কিছু না, দুজনে কথা বলছিলাম, তাই হয়তো শুনতে পাইনি। আচ্ছা ধর নে, খেতে বসে যা। আমি বৌমাকে খেতে আসতে বলছি। মা, আমার একটু কাজ আছে, আমি পরে খাবো, তোমরা খেয়ে নাও। আর মায়াকেও খেয়ে নিতে বলো। সে কিরে, কাজ আছে ভালো কথা, কিন্তু খেয়ে তো যাবি? মা, আমার হাতে সময় নেই, যেতে হবে তাড়াতাড়ি, বলেই ঘর থেকে বের হয়ে আসলাম। কারণ থাকলে মা জোর করবে খাওয়ার জন্য, আর আমার খাওয়ার কোনো ইচ্ছাই নেই। একটু আগে মায়ের কথা শুনে পেট ভরে গিয়েছে। মেয়েটা তখন কান্না করছিল, খুব খারাপ লাগছিল ওর চোখের পানি দেখে। সবকিছুর ভিড়ে আমারও চোখ জোড়া নোনা জল বের করতে পারত, কিন্তু দমিয়ে রেখেছি। যখনই মনে হলো যে আর দমানো সম্ভব নয়, তখনই বের হয়ে আসলাম ঘর থেকে। মাকে মিথ্যা বলেছি যে কাজ আছে, অথচ কোনো কাজ নেই আমার। ব্রিজের উপরে এসে বসে আছি। চোখজোড়া এবার তার কার্যক্রম শুরু করে দিয়েছে। ইচ্ছে মতো কাঁদলাম কতটা সময়। দুপুরের কড়া রোদটা চলে গিয়ে মিষ্টি রোদের আলোটা চোখে এসে লাগছে। অনুমান করলাম বিকাল হয়ে এসেছে, কারণ দুপুরবেলায় সূর্য মামা কখনো মিষ্টি রোদের উত্তাপ দেয় না। ব্রিজ থেকে উঠে গিয়ে গাড়িটা স্টার্ট করলাম। যতদূর চোখ যায় আজ গাড়ি ড্রাইভ করব, ঠিক তাই করেছি। নিজের শহর পেরিয়ে অন্য শহরে চলে এসেছি। বাসা থেকে বারবার ফোন করছিল, বিরক্ত হয়ে ফোনটা অফ করে দিলাম। রাত 1টায় বাসায় ফিরে আসলাম। চোখজোড়া অগ্নিশিখার মতো লাল বর্ণ ধারণ করেছে। মা দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, কিরে এত রাত অব্দি কোথায় ছিলি? কেন, আমার কি কোনো কাজ থাকতে পারে না নাকি? আমি কি তা বলেছে নাকি? তাহলে কোনো প্রশ্ন করবে না আর। আকাশ, তোর কি কিছু হয়েছে? চোখজোড়া ফুলে আছে। মা, তোমায় সেদিনই বলেছিলাম যে তোমরা আমার জীবন নষ্ট করে দিয়েছ। সেই নষ্ট জীবন নিয়েই ঘুরে বেড়াতে হচ্ছে। এবার আমার বুঝে এসে গেছে কি হয়েছে। তোর আর মায়ের মাঝে কিছু হয়েছে। মেয়েটাও সারাদিন কিছু খায়নি, তুইও এত রাত করে বাড়ি ফিরলি। বুঝতেই যখন পেরেছ, তাহলে কথা বাড়াচ্ছ কেন? আমাকে আমার মতন থাকতে দাও না। আকাশ, হয়তো তোর জীবনের ডিসিশনটা তোকেই নিতে দেওয়া উচিত ছিল। এটা এখন বলে কোনো ফায়দা নেই। সময় থাকতে আমার চারো হাত পা বেঁধে দিয়েছিলে তোমরা। এত পরে এসে রিয়েলাইজ করেছো সেটা করা থেকে না করাই ভালো। বাদ দাও তো, এসব প্যারা আর ভালো লাগছে না। রুমে গেলাম, তারপর রুমে চলে এলাম। রুমে এসে দেখি মায়া ছোট বাচ্চার মতন ঘুমিয়ে আছে। ওকে দেখতেই ওর বলা কথাগুলো মনে পড়ে গেল, যে আমি হায়না, আমি স্যার নামের কলঙ্ক। সে হয়তো ঠিক বলেছে, আমি আসলেই হয়তো তাই। সারাদিন না খাওয়া,
রাতের বেলায়ও না খেয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সারা রাত চোখের পাতাগুলো এক করতে পারিনি। ফজরের আজান হচ্ছে, তখনও চোখ জোড়া দিয়ে পানি পড়ছে। মনটাকে কোনোভাবেই শান্ত করতে পারছি না। না, আজান হচ্ছে, উঠে গিয়ে নামাজ পড়ে নেই, হয়তো উপরওয়ালা মনটাকে শান্ত করে দেবে। নামাজ পড়ে হাত তুলে দোয়া করলাম, হে আল্লাহ, আমি অনিচ্ছা সত্ত্বেও ওর সাথে এমন আচরণ করেছি, তুমি আমায় মাফ করে দাও। আর নিজে নিজে একটা প্রতিজ্ঞা করলাম, মায়াকে আমি 6 মাস পর ডিভোর্স দিয়ে দেব। তার আগে ওকে যে কষ্টটা দিয়েছি সেটার জন্য মাফ করিয়ে নেব। আর কোনোদিন ভুলে ওর শরীরে স্পর্শ করব না। সকালবেলায় উঠে স্কুলে চলে গেলাম, কাউকে কিছু বললাম না। আম্মু টের পেয়েছে হয়তো যে আমি ঘর থেকে বের হচ্ছি। উনি রুম থেকে বের হওয়ার আগেই আমি গাড়ি স্টার্ট করে চলে এলাম। দোকানে নাস্তা করে নিয়েছি, চাইলেই ঘর থেকে নাস্তা করে আসতে পারতাম, কিন্তু আম্মুকে বোঝানো ছিল যে তোমরা আমার জীবনের সিদ্ধান্ত নিয়ে ভুল করেছ। স্কুলে এসে আশেপাশের জায়গাটা ঘুরে ঘুরে দেখছি। আস্তে আস্তে স্কুল খোলার উপক্রম হলো, সবাই আসতে শুরু করেছে। হঠাৎ তিশানকে দেখতে পেলাম। এই তিশান, এদিকে আসো। হ্যাঁ স্যার বলেন। কালকের বিষয়টার জন্য সরি, আর নিজেকে তৈরি করে রেখো। 6 মাস পর তোমার সাথে মায়াকে মিলিয়ে দেব। স্যার কি বলছেন আপনি সব? যা বলছি ঠিকই বলছি স্যার। আপনার সাথে তো ওর বিয়ে হয়ে গেছে, তাহলে আমার সাথে 6 মাস পর মিলিয়ে দেবেন মানে? 6 মাস পর ডিভোর্স দিয়ে দেবো মায়াকে। আর তোমাদের মাঝে তো সম্পর্ক আছে, আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। স্যার সবকিছু সাইডে রেখে আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনার চোখে অন্য কিছু দেখতে পাচ্ছি আমি, আপনার কথার সাথে চোখের মিল পাচ্ছি না। চোখ বলছে একরকম কথা আর মুখ দিয়ে তার বিপরীত বের হচ্ছে। কি বলতে চাইছো তুমি? স্যার আপনার স্টুডেন্ট হলেও আমি মানুষ। হয়তো আপনি স্যার, আপনার থেকে বয়স বা মেধা দুটোই কম, তবে ফিল করার ক্ষমতা আছে আমার। কিছু ফিল করছি আমি। তোমার কথার অর্থ বুঝে আসছে না আমার। স্যার তেমন কিছু না, আমি মায়াকে বিয়ে করতে রাজি, তবে আগে 6 মাস শেষ হোক, পরেরটা পরে দেখা যাবে। এখন যাই স্যার, ঘন্টা বেজে গেছে। ক্লাস করাচ্ছি, কিন্তু কোনোভাবেই মন বসাতে পারছি না স্কুলে। কোনো রকমে স্কুল টাইম শেষ করলাম, বের হয়ে আসবো স্কুল থেকে, তখনই দেখি মায়া আর তিশান দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। না, আজ আর কোনো কিছুই বলবো না ওদের। সোজা স্কুলের গেটে দিয়ে বাইরে চলে আসলাম। মায়া আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, ভেবেছিল হয়তো আজও কিছু বলবো, কিন্তু কিছুই বলিনি আমি। এসে গাড়িতে উঠে পড়লাম। গাড়ি স্টার্ট করব, তখনই আমার প্রাণপ্রিয় স্টুডেন্ট মাহি আমায় ডাক দিল। যে লেখাপড়ায় খুব ভালো, পুরো স্কুলে কেউ যদি থাকে প্রাউড করার মতন, তাহলে একমাত্র মাহি আছে। হ্যাঁ, মাহি কিছু বলবে? স্যার পড়ার বিষয়ে একটু সাজেশন দরকার ছিল। হ্যাঁ বলো। মায়ের সাথে পড়ার বিষয়ে আলোচনা করছিলাম। অন্যদিকে মায়া আর তিশান সেই জায়গাটায় দাঁড়িয়ে গল্প করছে। তিশান, তোমার সাথে একটা জরুরি কথা আছে, তুমি শুনলে একদম অবাক হয়ে যাবে। মানুষটা আমার সাথে কি করেছে জানো? তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি শুনলে আমার থেকেও বেশি অবাক হবে। কি কথা? আকাশ স্যার সকালে আমার বলেছে যে 6 মাস পর তোমাকে আমার হাতে তুলে দেবে। কি বলছো এসব? উনি সত্যি তোমাকে এমনটা বলেছে? হ্যাঁ সত্যি। যাক, তাহলে হায়নাটার হাত থেকে মুক্তি পাবো। আস্ত একটা খাটাস, সে আমায় তোমার হাতে তুলে দিক বা না দিক, আমি নিজেই তোমার কাছে চলে আসব। মায়া, পাগলামোটা যেখানে সেখানে মানায় না। একটা কথা কি জানো, অনেক সময় সাময়িকের সম্পর্কগুলো রিয়েল লাইফটাকে বরবাদের দিকে ঠেলে দেয়, যেটা হয়তো পরে ফিল করা যায়, তখন আফসোস করেও সংশোধন করা যায় না। আর অনেক সময় মানুষের চোখ দেখেও অনেক কিছু ফিল করা যায়, তখন মনে হয় আমার থেকেও মানুষটার কাছে জিনিসটা বেশি হেফাজতে থাকবে। আজ আমিও সেটা ফিল করছি। তিশান, মানে কি এসবের মানে বুঝতে চাও? তাহলে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি। ওই যে দেখো স্যারের গাড়ির সামনে মাহিকে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার কথা জিজ্ঞেস করছে, কিন্তু মেয়েটার ভেতরে স্যারকে নিয়ে হাজারো ভালোবাসা জন্ম নিয়েছে, কিন্তু স্যার তার সেই দিকটাকে দূরে সরিয়ে ভালো কিছু ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। স্যারের কাছে এসবের পাত্তা নেই। এটা দিয়ে কি মানে বোঝালে তুমি আমাকে? এখনও বুঝে উঠতে পারোনি তুমি? তাহলে লোকাল ভাষায় বলি, স্কুলের অনেক মেয়েই স্যারের পার্সোনালিটি এবং ওনার কথাবার্তার ধরন দেখে স্যারকে পছন্দ করে। শুধু পছন্দ না, ভালোবাসে। তার মধ্যে মাহিও একজন, কিন্তু তিনি কারোর ভালোবাসায় সাড়া দেন না। উনি হয়তো মন থেকে অন্য কাউকে ভালোবাসে। সেই অন্য কেউটা কে, সেটা আজ সকালে ওনার চোখ দেখে আমি পড়ে নিয়েছি। তিশানের কথা শুনে মুখ থেকে আর কোনো শব্দ বের হচ্ছে না। তিশান যে ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে মিন করেছে, সেটা আমার আর বুঝতে বাকি নেই। আর কোনো কথা না বাড়িয়ে দৌড়ে চলে গেলাম স্যারের কাছে। গিয়ে সোজা ওনার গাড়িতে উঠে পড়লাম। এই মাহি, কাজ শেষ হলে যেতে পারো, তোমার স্যার আর আমি বাড়ি যাব। মাহি চলে গেল। মায়ার আচরণ দেখে পুরাই বাকরুদ্ধ হয়ে আছে আমি। কিছুই বললাম না, মায়ার কথা মতন গাড়ি স্টার্ট করলাম। মায়া চুপচাপ বসে আছে আর আমি গাড়ি ড্রাইভ করছি। না, এটাই হয়তো ভালো সুযোগ ওর থেকে মাফ চেয়ে নিই কালকের ঘটনার জন্য। মায়া, একটা কথা বলার ছিল। কোনো সারা শব্দ নাই। মায়া, কথা বলবে না তুমি আমার সাথে? তাও কোনো সারা শব্দ নাই। আচ্ছা, কথা বলতে হবে না, তবে আমার কথাটা শোনো, তাতেই হবে। মায়া, মায়া দ্বিতীয়বারের মতন ক্ষমা চাইছি আমি। আর কোনোদিন ওসব আচরণ করব না।
6 মাস পর তো তোমার ডিভোর্স দিয়ে দেব। যতদিন আছো ততদিন তোমার মর্যাদা রক্ষা করব। অমন ধারা আচরণ আর কখনোই করব না। তুমি তো 6 মাস পর চলে যাবে। তার আগে যদি তোমার থেকে নিজেকে মাফ করিয়ে নিতে না পারি তাহলে জীবনে কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। তাও কোনো সারা শব্দ নেই। মূর্তির মতো বসে আছে সে। মায়ার খামোশি দেখে ভেতরটা ফেটে যাচ্ছে। মানুষটার সাথে কত বড় অন্যায় না করে ফেলেছি আমি। এসব ভাবতে ভাবতে চোখ জোড়া দিয়ে জল বেরিয়ে এলো। চোখের পানিটা মুছে নিলাম সাইড করে, যাতে সে দেখতে না পায়। মানুষটা কি কাঁদছে? মানুষটা হয়তো নিজের খারাপ আচরণের জন্য অনুতপ্ত, কিন্তু মানুষটার সাথে কথা বলার বিন্দু পরিমাণ ইচ্ছে আমার নেই। যদিও মানুষটার কান্না দেখে খারাপ লাগছে। মায়ার মনটা আসলেই পাথর। যত পাথর হও না কেন, মাফ তো আমি করিয়ে ছাড়বো। বাসায় পৌঁছে গেছি। আম্মু গাড়ির আওয়াজ শুনে দৌড়ে আসলো। এসে একটা ব্যাগ ধরিয়ে দিল। ধর, নে তোদের ব্যাগ। এটার মধ্যে দুজনের কাপড় চোপড় আছে। সোজা মায়ার বাসায় চলে যায়। মায়ের বাবা ফোন করে তোদের দুজনকে পাঠিয়ে দিতে বলেছে। দুপুরে খাবারের আয়োজন করেছে সেখানে। কোনো কথা বললাম না, চুপচাপ গাড়ি স্টার্ট করে মায়াকে নিয়ে ওর বাবার বাড়ি চলে আসলাম। অনেক মানুষ জামাইকে দেখতে এসেছে। সেখানে পৌঁছাতে সবাই এগিয়ে আসলো। খুব আপ্যায়ন করছে আমার। নতুন জামাই বলে কথা, কিন্তু ভেতরে ভেতরে আমি ঢুকরে মরছি। আমাকে একটা রুমে বসানো হলো। চুপচাপ বসে আছি। মায়ের কাজিনরা এসে আমার সাথে টুকিটাকি কথা বলার চেষ্টা করছে। আমিও ভদ্রতার খাতিরে টুকিটাকি কথা বলছি। একটু পর মায়া আমার রুমে আসে। এসে চুপচাপ আমার পাশে বসে আছে। হুট করে ওর এক কাজিন এসে আমার জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, দুলাভাই আপনি না সেই কিউট। আমি তো পুরাই এটা দেখে মায়া সেই রেগে গেল। আলিশা, তুই ওনাকে ছাড়, না হয় কিন্তু কান গরম করে ফেলবো তোর। কাজিনটার সাথে সাথে আমাকে ছেড়ে দেয়। এই আপনি আমার রুমে আসেন বলে হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল। চোখগুলো আগুনের লাফার মতন জলজল করছে তার। রুমে নিয়ে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল গালে। অবাক চোখে তাকিয়ে আছি মায়ের দিকে। এই, তোকে কোন সাহসে ওই মেয়ে জড়িয়ে ধরেছে সে তো আমি জানি না। তুমি গিয়ে তোমার কাজিনকে জিজ্ঞেস করো। ওকে কেন জিজ্ঞেস করব? তোর সব দোষ, তোর দোষেই এমনটা হয়েছে। মায়ার মুখের কথা শুনে নজর নামিয়ে ফেলেছি। বিয়ের কথা বলছিস না কেন? না, ভালো লেগেছে তোর? মায়ার মুখের ব্যবহার ঠিক করো। মনে রেখো আমি তোমার স্যার, আর আমাকে এভাবে দোষারোপ করার কোনো মানেই হয় না। তার উপরে তুই তুকারি করছো। ও হ্যাঁ, এখন তো দোষ করে স্যারের দোহাই দেওয়া হচ্ছে। স্যারকে তো কিছু বলা যায় না। মায়া, তুমি নিজ চোখে দেখেছ সেখানে কি হয়েছে, তাও তুমি আমাকে দোষ দিচ্ছ এসবের জন্য? দোষ দিব না তো কি করব? আপনার কারণেই সব হয়েছে। কে বলেছে আপনাকে এই বাড়িতে আসতে? সুন্দর চেহারাটা দেখিয়ে মানুষের মনকে কাবু করেন। কিছু বলার নেই তোমাকে আমার আর। আপনার বলার না থাকলেও আমার আছে। আপনার মতন চরিত্রহীনের চেহারাও আমি দেখতে চাই না। কথা বলা তো দূরের কথা, আজকের পর আর কোনোদিন আমার সামনে আসবেন না। যদি প্রয়োজনে আসেনও তাহলেও কথা বলার প্রয়োজন নেই। আপনার সাথে কোনো কথা বললে আমিও অপবিত্র হয়ে যাব। আচ্ছা যাও, তোমার সামনে আর আসবো না। যতটুকু পারে নিজেকে সংযত রাখবো। মায়া রেগেমেগে রুম থেকে বের হয়ে গেল। অন্যদিকে আমার চোখ থেকে টুপটুপ করে পানি ঝরছে। জানি না কোন পাপের ফল আমাকে ভোগ করতে হচ্ছে। কোনো কারণ ছাড়াই হাজার রকমের অপমান করে গেল মায়া। অন্য কোনো মেয়ে হলেও মেনে নিতাম, কিন্তু যখন নিজের ছাত্রী কলঙ্ক লাগিয়ে দেয় তখন বুকটা চিরে যায়। ইচ্ছা হয় দমটা বের করে ফেলি। চোখের পানিগুলো মুছে নিলাম, কারণ এটা শ্বশুরবাড়ি। হাজার রকমের মানুষজন আছে। আমার এমন আচরণ দেখলে হয়তো ভাববে যে কোনো সমস্যা হয়েছে। চুপচাপ নজরটা মাটির দিকে নামিয়ে বসে আছি। একটু পর মায়ের আম্মু রুমে আসলো। বাবা চলো, খাবারের সময় হয়ে গিয়েছে, গিয়ে খাবার খাবে। কোনো কথা বললাম না, ওনার সাথে নিচে চলে গেলাম। গিয়ে দেখি এক রাজকীয় কারবার। হাজার রকমের খাবার রান্না করে টেবিলে রেখেছে সাজিয়ে। আকাশ, তোমার জন্য আজ রান্না করেছে এসব। শাশুড়ির হাতের রান্নাটা কেমন সেটা খেয়ে দেখো। চুপচাপ বসে আছি, কোনো কথাই বের হচ্ছে না মুখ দিয়ে। তাই শাশুড়ি আম্মা জোর করে প্লেটে খাবার তুলে দিল। আরে বাবা খাও, শরম কিসের? নিজের বাড়ি তো। আমার তো শরম লাগছে না, আমার লাগছে অন্য কিছু। ভেতর থেকে বুক ফেটে কান্না আসছে। কেউ হাজার পদে রান্না করে মেয়ের জামাইয়ের খাতির যত্ন করছে, আর কেউ জামাইকে কলঙ্ক দিয়ে অপমানিত করছে। মায়ার এত কথা শোনার পর কিভাবে গলার নিচে খাবার নামবে, তাও কষ্টবিষ্ট করে অল্প করে খেলাম। শাশুড়ি আম্মা এটা দেখে মন খারাপ করে ফেলেছে। বাবা রান্না কি ভালো হয়নি? না তেমন কিছুই না, আসলে আমার পেট ভরা, তাই বেশি একটা খেতে পারছি না। আচ্ছা তাহলে সমস্যা নেই, রাতে খেও ভালো করে। রাতে খাবো মানে? বুঝলাম না। আরে রাতে তো এখানেই থাকবে তোমরা। তোমার আম্মুকে তো ফোন করে বলে দিয়েছি রাতে এখানে থাকবো, ভালো কথা, কিন্তু সকালে তো আমার স্কুলে যেতে হবে। আরে গাড়ি তো আছে, এখান থেকে সোজা স্কুলে চলে যাবে। স্কুল তো আর বেশি দূর না। আচ্ছা। সারাদিন মায়ের রুমে শুয়ে বসে কাটিয়েছি। মায়া সারাদিনে একবারও রুমে আসেনি। যাক, একদিক থেকে ভালোই হয়েছে, আমার আর ওর সামনে পড়তে হবে না। রাতের বেলা খেয়ে দিয়ে খাটে শুয়ে আছি, তখনই মায়ের রুমে আসে। আমি খাটে শুয়ে আছি দেখতে পেয়ে সে বিছানা থেকে বালিশ নিয়ে ফ্লোরে শুতে যায়। সাথে সাথে বিছানা ছেড়ে উঠে ফ্লোরে শুয়ে পড়লাম। কি হচ্ছেটা কি? অন্যদিকে মুখ করে
নতুন জামাই শ্বশুর বাড়িতে এসে ফ্লোরে শোবে, এর থেকে খারাপ কাজ আর কিছু হতে পারে না। আরে খারাপ আর ভালো, মানুষটাই তো কলঙ্কিত, আর কলঙ্কিত মানুষরা উপরের স্থানে কোনো সময় ঠাঁই পায় না, তারা সবসময় মানুষের পায়ের নিচেই থাকে। তো সমস্যা নেই, আমি নিচে ঘুমাচ্ছি, আপনি উপরে ঘুমান, বলে একটা কাঁথা আর একটা বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে চলে গেলাম। মায়া ঘুমিয়েছিল আর মনে মনে ঠিক করে নিলাম যে আজকের পর মায়ার চোখের দিকে কোনোদিনও তাকাবো না, ওর সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবো না। যদি একান্তই কথা বলতে হয় তাহলে অন্যভাবে বলবো, তবুও সামনাসামনি কথা হবে না। আর ক্লাস করাচ্ছি স্কুলের বাচ্চাদের, কিন্তু মন নেই সেদিকে। কোনো রকমে স্কুলের সময়টা পার করলাম। ক্লাস শেষ করে স্কুল থেকে বের হব, তখনই দেখি মায়া স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে। ওকে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সিদ্ধান্ত নিলাম যে এই গেট দিয়ে যাব না, অন্য গেট দিয়ে ঘুরে বের হলাম। গাড়ি স্টার্ট করব, তখনই মায়া আমার গাড়ির সামনে এসে দাঁড়ায়। অবাক করা বিষয়, সে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে বসে। কোনো কথা বললাম না, গাড়ির ড্রাইভ করলাম নিজ গতিতে। ওর দিকে একবারও তাকায়নি। মায়া বারবার ঘুরে ঘুরে আমার দিকে তাকাচ্ছিল, সেটা আমার চোখ এড়ায়নি। কিন্তু না, আমি তো তাকাবো না। ড্রাইভ করে বাড়িতে চলে আসলাম। সকালবেলায় শাশুড়িকে বলে এসেছি স্কুল থেকে সোজা বাসায় যাব। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বের হয়ে পড়লাম। সারাদিন বাইরে ঘোরাফেরা করেছি, রাত করে বাসায় ঢুকেছি। আম্মু আব্বু এসব নিয়ে কখনো আমায় বলেনি, কারণ জানে ওনাদের ছেলের কোনো খারাপ অভ্যাস নেই। এসে দেখি মায়া ঘুমিয়ে পড়েছে। যাক, ভালোই হয়েছে, কাল থেকে এমনই করব। সে ঘুমিয়ে গেলে বাড়ি আসবো, আর সে ঘুম থেকে ওঠার আগে বাড়ি ছাড়বো। বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লাম। ভোর 5টা, ফজরের আজান হচ্ছে, উঠে নামাজ পড়বো ভাবছি। তখনই কিছু একটা অনুভব করলাম। চোখ মেলে তাকিয়ে যা দেখলাম তাতে তো মোটেও প্রস্তুত ছিলাম না। মায়া আমাকে জড়িয়ে ধরে সোফার মধ্যে শুয়ে আছে। এটা দেখে চোখ সরাসরি কপালে উঠে যায়। যে মেয়ে আমাকে অসৎ আচরণের জন্য কথা শুনিয়েছে, সেই মেয়েই নিচ থেকে জড়িয়ে ধরেছে আমাকে। ওকে ছাড়িয়ে নিয়ে উঠে পড়লাম। নড়াচড়া করার সময় তার ঘুমটাও ভেঙে গেছে, সেও উঠে পড়ে। আসলে সরি, রাতের বেলায় খুব ভয় পেয়ে গিয়েছিলাম কিছু একটা দেখে। পরে এসে আপনার পাশে শুয়ে পড়ি, তারপর হয়তো আপনাকে জড়িয়ে ধরেছি। মায়ের কথায় কান না দিয়ে অজু করতে চলে গেলাম। ও কেন আমায় জড়িয়ে ধরেছে সেটা ওর ব্যাপার, তাতে আমার কি? আমি তো জড়িয়ে ধরিনি। অজু করে এসে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে উঠতে যাব, তখনই দেখি মায়া আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। দেখেও না দেখার ভান করে গিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। মানুষটা হঠাৎ এতটা পরিবর্তন হয়ে গেল কি করে? নিজেকে নিজে প্রশ্ন করলাম। হয়তো গতকালের কথায় খুব লেগেছে ওনার। আমি জানি যে গতকাল ওনার কোনো দোষ ছিল না, আলিশা ওনাকে জড়িয়ে ধরেছে, কিন্তু কেন জানি সেটা আমি মানতে পারিনি। তাই ওনার ওপরে রাগ ছেড়েছি। গতকাল কোনো দোষ না করলেও সেদিন তো করেছে। যাক, একদম বেশ করেছে। আমি খারাপ মানুষের সাথে এসব করাই উচিত। উঠে ফ্রেশ হতে চলে গেলাম। অন্যদিকে আকাশ নিচে গিয়ে বসে আছে। কিরে, তুই এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেলি যে? নামাজের জন্য উঠেছিলাম, তাই আর ঘুমাইনি। আর কাল থেকে রোজ সকালে উঠবো। আকাশ, আমায় মাফ করে দিস। তোর এমন ধারা পরিবর্তন সত্যি আমাকে খুব ভাবাচ্ছে। যে ছেলে ঘুম থেকে উঠছে 8টা-9টা করে, সে ছেলে ফজরের নামাজের জন্য উঠে পড়েছিস। যে ছেলে টাইম মতো ঘরে ফিরতি, সে ছেলে এখন রাত করে ঘরে ফিরছিস। জানি না কি কারণে এমন করছিস, তবে কিছুটা ফিল করতে পারছি আমি। মা, বাদ দাও এসব কথা এখন। নাস্তা রেডি করো তুমি, আমি খেয়ে স্কুলে যাব। ওকে, কিছুটা সময় ওয়েট কর, আমি রেডি করছি। নিচে বসে বসে মোবাইল ঘাটাঘাটি করছিলাম। মায়া রুম ছেড়ে এদিকে আসছে। আমি আমার মতন মোবাইল ঘাটছি। সে আমাকে ক্রস করে রান্নাঘরে চলে গেল। আন্টি, আমি আপনাকে সাহায্য করি? হ্যাঁ করো, তবে আন্টি ডাকার বদ অভ্যেসটা বদলে ফেলো। বিয়ের পর হাজব্যান্ডের মাকে মা ডাকতে হয়, আন্টি না। আচ্ছা আম্মু, কি করতে হবে আমাকে বলেন? তোমার কিছু করতে হবে না, আমার সাথে দাঁড়িয়ে থাকো, তাতেই আমার সাহায্য হয়ে যাবে। আচ্ছা, চুপচাপ দাঁড়িয়ে শাশুড়ির রান্না দেখছিলাম, কিভাবে রান্না করছে তা দেখে দেখে শিখছি। আচ্ছা বৌমা, তোমায় একটা কথা বলি। হ্যাঁ আম্মু বলেন। তোমাকে আকাশের সাথে বিয়ে দিয়ে কি খুব অন্যায় করে ফেলেছে আমি, যে তোমরা একে অপরকে মানতে পারছো না? আম্মু, সেসব কিছুই না, উনি আমার শিক্ষক। উনাকে কিভাবে আমি স্বামীর মর্যাদা দিব? আর তাছাড়া উনি অসভ্য, তাই উনাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। বৌমা, একটু বেশি বলে ফেললে না তুমি? কাকে অসভ্য বলছো তুমি? যে কিনা কোনোদিনও কোনো মেয়ের সাথে রিলেশনশিপে জড়ায়নি, যে কিনা কোনো মেয়ের সরলতায় আঘাত করেনি, তাকে অসভ্য বলছো তুমি? তাও আবার তার মায়েরই সামনে। সেটা উনি করেছেন কি করেন নাই, সেটা উনি আর ওনার আল্লাহ ভালো জানবেন। আকাশ আর ওর আল্লাহ যদি ভালো জানে, তাহলে তুমি ওকে অপবাদ দিয়ে নিজেকে ছোট প্রমাণ করছো কেন? চুপ করে আছি ওনার কথা শুনে। কিভাবে বলবো আমি যে আপনার ছেলে আমার শরীরে জোর খাটিয়েছে? বৌমা, তোমার চুপ করে থাকা আমাকে ভিন্ন কিছু ইঙ্গিত দেয়, সেদিকে আমি আঙুল তুলব না। তবে একটা কথা মনে রেখো, আজ যাকে অপবাদ দিলে সেই মানুষটার জন্য একসময় কেঁদে কেটে মরবে তুমি। তখন তোমার হাজারো ভালোবাসা সে মানুষটার মন গলাতে পারবে না। তখন তুমি শুধু অবহেলা আর অবহেলা দেখতে পাবে। এটা তুমি ডায়েরিতে লিখে রাখো। মুরব্বীদের কথা কখনো মিথ্যা হয় না। তোমাদের সময়টা আমরা পার করে এসেছি, তো সে এক্সপিরিয়েন্স থেকে বলছি। হ্যাঁ, সেটা কোনো সময়ই হবে না। আপনার অসভ্য ছেলেকে কোনোদিন এই ভালোবাসবো না আমি।
মনে মনে বললাম, যাও নাস্তা রেডি হয়েছে, সেটা গিয়ে আকাশকে দিয়ে আসো। শাশুড়ির কথা মতো নাস্তা নিয়ে গিয়ে ওনাকে দিয়ে আসলাম। অবাক করা বিষয়, তিনি আমার দিকে ঘুরেও তাকালেন না। নাস্তা খেয়ে স্কুলে চলে এসেছে। মায়ের দেওয়া সেদিনের অপবাদের কথা মনে পড়লে এখনও ভেতরটা কেঁপে ওঠে। চিন্তা করো না মায়া, একটা সময় এই মিথ্যা অপবাদের জন্য তোমাকে কষ্ট পেতে হবে। ক্লাস শুরু হয়ে গেল। ক্লাসে মন দিলাম, স্টুডেন্টদেরকে ক্লাস করাচ্ছি। একটু পর টিফিন ব্রেক দিল। স্টুডেন্টদেরকে টিফিন ছুটি দিয়ে ক্লাস থেকে বের হয়ে আসলাম। বের হতে দেখি স্কুলের গেটে ঈশিতা দাঁড়িয়ে আছে। ঈশিতা আমার ক্লাসমেট, খুব ভালো বন্ধুত্ব ছিল আমাদের মাঝে। তবে সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি বাসি না। সে আমাকে দেখে ছুটে আসলো। আকাশ, কি খবর তোমার? এই তো ভালো, তোমার? আমার আর কি, যেমন রেখেছো তুমি। ঈশিতার কথা শুনে বুঝতে বাকি রইল না আমার যে সে আমায় কি বোঝাতে চেয়েছে। তাও তাকে আমি কিছু বললাম না। আচ্ছা চলো ক্যান্টিনের দিকে যাই, অনেকদিন পর এসেছো, চলো একসাথে বসে কফি খাবো। আচ্ছা চলো। ঈশিতা আর আমি ক্যান্টিনের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি তিশান আর মায়া বসে বসে গল্প করছে। আমি দেখেও না দেখার ভান করে থাকলাম। ঈশিতার সাথে কথা বলছি, কিন্তু তারা হয়তো ঈশিতা আর আমাকে দেখছে। দেখলে দেখুক, আমাদের কি, আমরা আমাদের মতন কথা বলছি। তিশান, দেখেছো আকাশ স্যারকে? গতকাল তো খুব বলেছিলে যে আকাশ স্যার এমন, আকাশ স্যার অমন, কিন্তু আজ দেখে নাও ওনার চরিত্র কেমন। স্ত্রীকে রেখে অন্য মেয়ের সাথে রুতুপুতু করছে। দেখেছো কেমন হেসে হেসে কথা বলছে? মায়া, তোমার কথা শুনে খুব হাসি পাচ্ছে। আমার কথা শুনে হাসি পাচ্ছে মানে কি? হাসি পাবে না তো কি করবে? তুমি কি ওনাকে স্বামী হিসেবে মানতে পেরেছো যে উনি তোমার সাথে লুতুপুতু করবে? না, ওনার মতো লোককে কখনোই আমি স্বামী হিসেবে মানব না। তাহলে কোন কথার ভিত্তিতে এসব বলছো? নিজে যখন স্বামী হিসেবে মানো না, তাহলে তোমার এত লাগছে কেন? তুমি যদি স্বামী হিসেবে মানতে, তাহলে তো উনি আর অন্য মেয়ের সাথে আড্ডা দিত না। স্বামী হিসেবে মানি আর না মানি, কিন্তু উনি অন্য মেয়ের সাথে বসে বসে হাসাহাসি করছে কেন? ওনার তো বউ আছে ঘরে। সেই প্রশ্নটা যদি আমি তোমাকে করি, তোমারও তো স্বামী আছে, তাহলে তুমি আমার সাথে বসে গল্প করছো কেন? তিশান, কি বলতে চাইছো তুমি? কিছুই না, আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি যে ঘরের বউ যখন স্বামীকে স্বামী হিসেবে মানে না, তাহলে অন্য মেয়ের সাথে সঙ্গ দেওয়াই স্বাভাবিক। না, উনি অন্য মেয়ের সাথে সঙ্গ দিতে পারবে না। তুমি একটু বসো, আমি শুনে আসি ওনারা কি কথা বলছেন। মায়া গিয়ে ক্যান্টিনের পাশে একটা গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার চেষ্টা করছে যে ওদের মধ্যে কি কথা হচ্ছে। তো বলো ঈশিতা, আজ হঠাৎ তুমি এখানে? আকাশ, তুমি কেমন যেন হয়ে গেছো। আগের মতো ফোন দাও না, আগের মতন কথা বলো না। কি হয়েছে তোমার? তুমি কি বোঝো না কিছু? ঈশিতা, দেখো, আমি বুঝি না যে এমনটা না, সবটাই আমি বুঝি, কিন্তু তুমি ভালো করে জানো যে আমার বিয়ে হয়ে গেছে। তারপরেও তোমার সাথে যোগাযোগ রাখবো কেন আমি? আকাশ, প্লিজ এভাবে বলো না, আমার খুব কষ্ট হয়। তুমি প্লিজ ওই মেয়েকে ছেড়ে দাও আর আমাকে বিয়ে করে নাও বলে কান্না করে দেয়। ঈশিতা, প্লিজ কান্না করো না। না, তুমি বলো যে ওই মেয়েকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করবে। সেটা বলতে পারবো না, তবে 6 মাস পর মায়াকে আমি ডিভোর্স দিয়ে দেবো। তারপর তোমাকে নিয়ে ভেবে দেখবো। ভেবে দেখলে হবে না, আমাকেই বিয়ে করতে হবে তোমার। আচ্ছা ঠিক আছে। আকাশের মুখে হাঁ শুনে ঈশিতা খুশিতে আকাশকে জড়িয়ে ধরে। অন্যদিকে মায়া তো রেগে মেগে আগুন। ঈশিতার কথা শুনে মায়ার খুব গা জ্বলছে। সে গিয়ে ঈশিতাকে টান দিয়ে আকাশের কাছ থেকে ছাড়িয়ে নেয় আর আকাশের কোলের মধ্যে উঠে বসে পড়ে। মায়ার কাণ্ড দেখে তো পুরাই থ। এই মেয়ে, তোমার কত বড় সাহস, হ্যাঁ, যে তুমি আমার স্যারকে বিয়ে করতে চাও? এই মেয়ে, তুমি কে? আমি স্যারের বউ আর উনি আমার স্যার। তুমি ওর কোল থেকে নামো, আর বউটাও বলা বাদ দাও। সে তোমাকে 6 মাস পর ডিভোর্স দিয়ে দেবে, তারপর আমাকে বিয়ে করবে। সো কোল থেকে নামো তুমি। এই শাকচুনি, তোর সাহস তো কম না, তুই আমাকে আমার স্যারের কোল থেকে নামতে বলিস? ভালোই ভালোই বলছি, তুমি ওর কোল থেকে নামো, না হয় টেনে হিচড়ে নামাবো। নামা দেখি তুই আমাকে, তোর কত ক্ষমতা আমিও দেখব। ঈশিতা রেগে গিয়ে মায়াকে আকাশের কোল থেকে টান দিয়ে নামিয়ে ফেলে। মায়াও সেই খেপে যায়। সে তো ঈশিতার চুল ছিঁড়বে মতন অবস্থা। দাঁড়া শাকচুন্নি, তোর অবস্থা আমি 12টা বাজিয়ে ফেলবো বলে ঈশিতাকে মারতে যায়। তখনই আকাশ মায়ার হাত ধরে ফেলে। এই মায়া, তোমার সমস্যাটা কি বুঝলাম না। কোন সাহসে অধিকার খাটাচ্ছ তুমি আমার উপরে? আমি কে তোমার? আমি আপনার উপর অধিকার খাটাবো কারণ আপনি আমার স্যার। থাপড়ে গাল লাল করে দেব। ভদ্রতা শেখার চেষ্টা করো, আর আমার কোনো কাজে ইন্টারফেয়ার করতে যেন না দেখি। এই ঈশিতা, চলো, এখানে সব পাগল ছাগলদের কারখানা। আকাশ মায়াকে রেখে ঈশিতাকে নিয়ে সেখান থেকে চলে যায়। মায়া সেখানে বসে কান্না করে দেয়। তার ভেতরে যেন খুব লাগছে, তার স্যারের উপরে অন্য কেউ অধিকার খাটাচ্ছে, এটা যেন তার সহ্য হচ্ছে না। তার কেন এমন হচ্ছে সেটা সে নিজেও জানে না, শুধু এইটুকু জানে যে স্যারটা শুধু তার একার। স্যারের ভাগ সে আর কাউকে দেবে না। মায়া উঠে সোজা ক্লাসরুমে চলে যায়, গিয়ে ব্যাগ নিয়ে সোজা বাসায় চলে যায়। ঈশিতা, সরি, আসলে মেয়েটার মাথায় সমস্যা আছে, বাদ দাও, আমি কিছু মনে করিনি। আর তাড়াতাড়ি ওকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, করছি। আচ্ছা, আজ তুমি যাও, তোমার সাথে ফোনে কথা বলবো, এখন আমার ক্লাস করাতে হবে। আচ্ছা ঠিক আছে, ফোন দিও কিন্তু। আচ্ছা। তারপর ঈশিতা চলে যায় আর আমি ক্লাস করাতে চলে গেলাম। গিয়ে ক্লাস করাচ্ছিলাম, তখনই বাসা থেকে ফোন আসে। ফোনটা পকেট থেকে বের করে দেখলাম আম্মু ফোন দিয়েছে। রিসিভ করে, হ্যাঁ আম্মু বলো। তুই তাড়াতাড়ি বাসায় আয়। মায়া ঘরের সমস্ত কিছু ভেঙে চুরে লন্ডভন্ড করে ফেলছে আর চেঁচিয়ে কী সব বলছে।
সে ওর স্যারের ভাগ কাউকে দেবে না। ওকে আটকাতে গিয়েছিলাম। সে বলেছে তুই যতক্ষণ না বাসায় আসবি ততক্ষণ সে এভাবে ভাঙচুর করবে। কি? আচ্ছা দাঁড়াও, আমি আসছি। তাড়াতাড়ি করে বাসায় চলে গেলাম। গিয়ে দেখি পুরো ঘরের অবস্থা 12টা, আর আমার সবচাইতে পছন্দের ফটো ফ্রেমটা ভেঙে মাটিতে পড়ে আছে। এটা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আম্মু, মায়া কোথায়? ওকে ওই রুমটাতে বন্দি করে রেখেছি। ওকে, মজা দেখাচ্ছি আমি। রুমটাতে গিয়ে মায়ের চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম। সে আমার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। ওর অসহায়ত্ব দেখে আরও রাগ উঠে গেল। পাশে বিছানার ঝাড়ু ছিল, সেটা দিয়ে ইচ্ছা মতো মারতে শুরু করলাম। জানোয়ার, কত বড় সাহস তোর! তুই আমার ফটো ফ্রেম ভাঙছিস? ভেঙেছি, বেশ করেছি, আরও ভাঙবো। আপনাকে ওই মেয়ে জড়িয়ে ধরলো কেন? সেটা দিয়ে তোর কি কাজ? তুই কে হোস আমার যে তোকে কৈফিয়ত দিতে হবে আমার? ও হ্যাঁ, আমি আপনার কে হই যে আপনি আমাকে কৈফিয়ত দেবেন? হ্যাঁ সেটাই, তোকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই আমার। আর সে আমার ভবিষ্যৎ বউ, ওকে বিয়ে করে ঘর সংসার করব আমি। সো আমাদের কোনো কিছু নিয়ে আর মাথা ঘামাতে আসবে না। ওকে স্যার, ভুল হয়ে গেছে আমার। আজকের পর কোনোদিন আর আপনাদের বিষয় নিয়ে মাথা ঘামাবো না, মাফ করে দিবেন আমাকে, বলে রুম থেকে কান্না করতে করতে বের হয়ে যায়। মায়ার এমন ধারা আচরণ দেখে থ হয়ে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি। মায়ার হঠাৎ কি এমন হলো? এমন উদ্ভট আচরণ করছে কেন সে? আমাকে কলঙ্কের দাগ দিয়ে সে নিজেও আমার কলঙ্কে জড়াচ্ছে। ধ্যাত, কিছুই মাথায় ঢুকছে না। কাজের মহিলাকে ডাক দিয়ে বললাম ঘর পরিষ্কার করতে, আর আমি রুমে চলে গেলাম। আজকের স্কুলে যাওয়া হবে না, রুমে গিয়ে শুয়ে আছি। একটু পর আম্মু আসে। তোদের দুজনের জীবনটাই নষ্ট করে দিলাম আমি। জানি না ভুলের মাসুল কি করে দেবো আমি। আম্মু, বাদ দাও এখন এসব কথা, আর যা হয়েছে ভুলে যাও। বাকি সামনে কিছু হলে সেটা দেখা যাবে। ওকে, খেতে চলো, খাবারের সময় হয়ে এসেছে প্রায়। আচ্ছা যাও, আসছি। আর মায়া কোথায়? নিচে তো দেখলাম না, হয়তো ছাদে গেছে। আচ্ছা তুমি খাবার রেডি করো, আমি ওকে নিয়ে আসছি। আম্মু চলে গেল। আমি রুম থেকে বের হয়ে ছাদে চলে গেলাম মায়াকে আনার জন্য। এই, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? কোনো জবাব নেই। কথা বলছো না কেন? হঠাৎ ফুপানির আওয়াজ কানে আসলো। মনে হচ্ছে যেন কেউ কান্না করছে। মায়ার কাছে যেতে দেখতে পেলাম সে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। এই মায়া, তুমি কান্না করছো কেন? সেটা আপনার জানতে হবে না। আমার জানতে হবে না মানে? এটা কেমন ধরনের কথা বললে তুমি? যা বলেছি শুনতেই পেয়েছেন, তাও আবার কথা বলছেন কেন? কি আমায় মেরে মন ভরেনি আপনার? আরও মারতে ইচ্ছে হচ্ছে আমাকে? তাহলে এক কাজ করেন, আমাকে ধরে ছাদ থেকে ফেলে দেন, তাহলেই হয়ে যাবে। মায়ার কথা শুনে ভেতরে কেমন যেন মোচড় দিয়ে উঠল। আল্লাহ, কি বলছে সে! আবার খারাপও লাগছে খুব। ওকে মারায় হয়তো খুব ব্যথা পেয়েছে সে। হাতগুলো কেমন ফুলে ফুলে আছে। মেয়েটার কান্না দেখে যেন নিজের কান্না চলে আসবে মতন অবস্থা। আর কথা না বাড়িয়ে ঠুস করে টান দিয়ে মায়াকে নিজের বুকে নিয়ে নিলাম। এই মেয়ে, এত পাগলি কেন তুমি? হ্যাঁ, আমাকে মেরে আপনার মন শান্তি হয় না যে আমাকে আবার পাগল বলছেন? ও আল্লাহ, তুমি আমায় তুলে নাও। মায়ের কথা শুনে হাসবো না কাঁদবো তা ভেবে উঠতে পারছি না। না, মেয়েটাকে শান্ত করা উচিত। ঠোঁট জোড়া একদম ওর ঠোঁটের কাছে নিয়ে গেলাম। তারপর ওর ঠোঁট জোড়ায় ডুবিয়ে দিলাম নিজের ঠোঁট জোড়া। মায়া আমার পিঠে খামছে ধরেছে, মনে হয় যেন চামড়া ভেদ করে নখগুলো ঢুকিয়ে দেবে। বেশ কিছুক্ষণ পর মায়াকে ছেড়ে দিলাম। সে তো রেগে মেগে আগুন। স্যার, আপনি আমার সাথে এসব কি করেন? আর তার থেকে বড় কথা, আপনি না ঈশিতা নাকি ওই শাকচুনিটাকে বিয়ে করবেন? তাহলে আমায় কাছে টানছেন কেন? ওটা তো 6 মাস পর করব, যখন তোমার সাথে আমার ডিভোর্স হবে তখন ঈশিতাকে বিয়ে করব। কিন্তু এখন তো তুমি আছো, আর আজকে কেমন যেন তোমাকে বউ বউ লাগছে, আর তাই লোভ সামলাতে পারিনি, ঠোঁট ডুবিয়ে দিয়েছি তোমার ঠোঁটে। একদম বাজে কাজ করেছেন আপনি এটা। অন্য কাউকে বিয়ে করবেন বলে ভরসা দিলেন, কিন্তু কাছে টানছেন অন্য মেয়েকে। আপনার মতন খারাপ লোক আর একটাও দেখিনি। আমি আপনার সাথে আর কোনোদিন কথা বলবো না। আচ্ছা, বলতে হবে না, এখন খেতে চলো, বলে মায়াকে কোলে তুলে নিলাম। কোলে নিয়ে মায়ের কপালে কয়েকটা চুমু এঁকে দিয়েছি, কিন্তু সে কিছুই বলেনি। আর আমিও কেমন যেন পাগল হয়ে যাচ্ছি। কী সব করছি আমি তা নিজেও জানি না। যে মেয়েকে বউ হিসেবে মানি না, সে মেয়ের উপরে স্বামিত্ব ফোলাচ্ছি। আসলে আমার নজর খারাপ। মায়াকে নিচে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। আম্মু হা হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। সূর্য মনে হচ্ছে উল্টো দিশা ধরে উঠেছে আজ। বউকে কোলে করে নিচে নামানো হচ্ছে। আম্মু, এমনিতে ওকে কোলে নিয়েছি, এছাড়া কিছু না। এমনি হোক আর যাই হোক, কোলে তো নিয়েছিস। আম্মু একদম মিথ্যা কথা বলছে উনি। অনেক কিছুই করেছে উনি আমার সাথে। আমাকে জোর করে কোলে নিয়ে চুমুও খেয়েছে। আপনি ওনাকে কিছু বলেন? মায়ের কথা শুনে আকাশের আম্মু থতমত খেয়ে যায়। কি বলবে ভেবে পাচ্ছে না। আরে বৌমা, স্বামী স্ত্রীকে এমন একটু আদর করতেই পারে, তা নিয়ে এত মন খারাপ করার কি আছে? স্বামী না চাই, আজ তো একটা হনুমান। আচ্ছা থাক, হয়েছে। এবার বকবক না করে খেয়ে নে তোরা। খেয়ে দিয়ে মায়াকে নিয়ে উপরে চলে আসলাম। জানি না কেন জানি মেয়েটার উপরে অধিকার খাটাতে ইচ্ছা করছে খুব। কেমন যেন খুব কাছের মনে হচ্ছে মেয়েটাকে। যেমন ভাবা তেমন কাজ। মনকে সায় দিলাম। না হয় মনের কথা মনে চেপে রাখলে ভেতরেই বিস্ফোরণ হবে। মায়া, তুমি একটু শুয়ে রেস্ট নাও। না, আমি ঘুমাবো না, আপনি ঘুমান। না ঘুমালে কিন্তু আবার ঠোঁটে পাপ্পি দেওয়া শুরু করব। না, আমি ঘুমাচ্ছি।
তবে তার আগে একটা কথা বলে নিই, আপনি অনেক খারাপ একটা মানুষ, হাজারটা খারাপ স্বভাব আপনার ভেতরে বসবাস করে। হ্যাঁ, আমি খারাপ, যাও, সেটা মেনে নিলাম। এবার ঘুমিয়ে বিশ্রাম নাও। অনেক ধকল গেছে তোমার উপরে, শুয়ে আছি কিন্তু ঘুম আসছে না। মাথার ভেতরে খালি একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে। যে মানুষটাকে আমি স্যারের চোখে দেখতাম, সেই মানুষটাকে নিয়ে এখন অন্যরকম ফিল কেন হচ্ছে? মানুষটা যখন আমার কাছে টানে, মুহূর্তের মধ্যেই যেন সমস্ত সম্পর্ক গুলিয়ে যায় আমার। মানুষটা যে আমার স্যার, সেটাই তখন মাথায় কাজ করে না। মনে হয় যেন মানুষটা খালি আমার, ওনার সমস্ত কিছুই আমার। আমি একমাত্র নারী যে কিনা ওনার লাইফে থাকবো, কেউ আর আসতে পারবে না ওনার দুনিয়ায়। আজ নিয়ে পরপর 2 বার মানুষটা আমার ঠোঁটজোড়ায় উষ্ণতা ছুঁয়ে দিয়েছে। এতেই মনটা ছটফট করছে ওনার জন্য। যখন আরও কাছে টানবে তখন কিভাবে সম্পর্কের বাঁধন টিকিয়ে রাখবো আমি? না, আর কিছু ভাবতে পারছি না। যে করে হোক ওনার থেকে দূরে সরে যাব আমি, না হয় ছাত্রী আর শিক্ষকের সম্পর্কটা যে এসবের মাঝে গুলিয়ে যাবে। অন্যদিকে আকাশের মনেও অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। মায়ের উপরে কেমন যেন একটা ভালোবাসা জন্ম নিয়ে ফেলেছে। ইচ্ছে হয় ওকে সারা জীবন নিজের করে রাখি। ও যেন আমার জন্য দুনিয়ায় এসেছে। একবার কি চেষ্টা করে দেখবো ওর সাথে মানিয়ে নেওয়ার? না, করেই দেখি। বিফল হলে অন্য উপায় বের করে নেব, কিন্তু এখন শুধু ওকে নিয়েই ভাববো। যাই, এবার গিয়ে দেখি মায়া ঘুমিয়েছে কিনা। ওকে তো ঘুমাতে বললাম, মায়ের কাছে গিয়ে দেখি কোনো সারা শব্দ নাই। তার মানে ঘুমিয়ে পড়েছে। ওর ঘুমন্ত চেহারাটা দেখে ভেতরে একটা নতুন রেশ জন্ম নিল। ওকে জড়িয়ে ধরে ঘুমোতে আমারও খুব ইচ্ছা করছে। ভাবনাটাকে বাস্তব রূপ দিলাম। আস্তে করে গিয়ে খাটে শুয়ে পড়লাম। তারপর ওর তলপেটে পেঁচিয়ে ধরে ওকে নিজের বাহুডোরে নিয়ে নিলাম। মায়াও আমাকে জড়িয়ে ধরেছে, হয়তোবা সেটা ঘুমের ঘোরে। মায়ের চুলগুলো বাতাসে উড়ে এসে মুখে পড়ছে। চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে ঘাড়ের মধ্যে কয়েক রাশ চুমু এঁকে দিলাম। মায়া ঘুমের মধ্যে নড়ে উঠছে আর আমায় আরো শক্ত করে আঁকড়ে ধরছে। জানি না এই বন্ধন কতদিন থাকবে, জানি না কতদিন থাকবে তোমায় জড়িয়ে ধরার অধিকার, তবে আমি সারা জীবনই এই বন্ধনে আবদ্ধ থাকতে চাই, আঁকড়ে ধরে বাঁচতে চাই কোনো এক মায়া নামক ছাত্রীর ভালোবাসায়। আকাশের চিন্তাভাবনার বাহিরেও যে অনেক কিছু ঘটতে চলেছে তার কোনো আভাসও সে পায়নি। সুখ দুঃখ এই দুটো জিনিস যে পরিবর্তন করে করে আসে, আকাশ খানিকক্ষণের জন্য সেটা ভুলেই গেছে। হয়তো এত ভালোবাসার পরেও মায়াকে হারাতে হবে তার। মায়াকে জড়িয়ে ধরে কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও বলতে পারবো না। বিকাল 5টায় ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি মায়া আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? স্যার, আপনার কি মনে হচ্ছে না যে আপনি একটু অতিরিক্ত করছেন? না, আমার তো এমন মনে হচ্ছে না, কিন্তু কেন বলো তো? স্যার, আমি আপনার স্টুডেন্ট, আপনার সাথে আমার অনেক কিছু নিয়ে সীমাবদ্ধতা আছে। তারপরেও কিভাবে আপনি আমার শরীরকে নিজের বশে করেন? আপনি হয়তো ভুলে গেছেন যে আমি আপনার স্টুডেন্ট, কিন্তু আমি ভুলিনি যে আপনি আমার শিক্ষক। আমি যতবারই আপনার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছি, কিন্তু আপনি আপনার শরীরকে কাবু করতে পারছেন না। বারবার আমার শরীরে নিজের তৃপ্তি খুঁজে বেড়াচ্ছেন। এটা কিন্তু ঠিক না স্যার। মায়া, তুমি এভাবে বলছো কেন? তুমি আমার স্টুডেন্ট ছিলে আর এখনও আছো, সেটা আমি মানি, কিন্তু তোমার আর আমার তো বিয়ে হয়েছে, তুমি তো আমার বউ, তোমাকে একটু একটু আদর তো করতেই পারি, তাই বলে এভাবে বলবে? স্যার, আপনার মনের মধ্যে ময়লা জমে গেছে। এত কিছু বলার পরেও আপনার মুখ থেকে এমন ধারা কথা আসে কি করে? বিয়ে করা বউকে আদর করলে সেটা দোষের কি? বিয়ে করেছেন ভালো কথা, কিন্তু আমি তো বলেই দিয়েছি যে এই বিয়ে মানি না, আর আপনিও তাদের সম্মতি দিয়েছেন। আর আমাদের মধ্যে 6 মাস পর ডিভোর্স দেওয়ার কথাও পাকাপোক্ত হয়েছে। তারপরেও কি করে আপনি আমাকে কাছে টানেন? কি বলবো বুঝে উঠতে পারছি না। মায়া তো আসলেই ঠিক কথা বলেছে, ওর সাথে তো আমার অন্যরকম কথা হয়েছে, কিন্তু তারপরেও আমি ওর দিকে ঝুঁকে পড়ছি। এটা কথার খেলাপ হচ্ছে না। আজ থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করব। মায়া, সরি স্যার, আপনার সরি আপনার কাছেই রাখেন। শুধু নিজেকে গুটিয়ে রাখেন আমার থেকে, তাতেই আমার হবে। আপনার জন্য মাঝে মাঝে আমার মধ্যে অনেকটা বদ খাসলত চলে এসেছে। আমি চাই না আমার মধ্যে পুরোপুরিভাবে এই বদ অভ্যাস ঢুকে পড়ুক। আচ্ছা ঠিক আছে, তুমি যেমন চাও তেমনটাই হবে। আচ্ছা স্যার, আমি নিচে যাচ্ছি। মায়া নিচে চলে গেল। আমি সেখানেই ঠায় বসে আছি। নিজের উপরে নিজের ঘৃণা হচ্ছে। একটা স্কুলের টিচার কিভাবে এতটা নির্লজ্জ হতে পারে? যেখানে স্যার হিসেবে সম্মান থাকার কথা আকাশের, সেখানে তার স্টুডেন্টের স্যারের নামে উল্টাপাল্টা বলছে। নিজেরই বিশ্বাস হচ্ছে না যে মায়াকে নিজের করে পাবার খেয়াল কেমন করে মাথায় আসলো। মান সম্মান পুরো ধুলোয় মিশিয়ে দিলাম নিজের। না, এখন থেকে নিজেকে সংযত করার চেষ্টা করব। হ্যাঁ, হয়তো ভালো লেগে গেছে তাকে, ভালো লাগা বললে ভুল হবে, ভালোবেসে ফেলেছি তাকে, কিন্তু সবকিছুর ভিড়ে তার দিক থেকে নিজেকে বিবেচনা করতে ভুলে গেছি। সে কি চায়, তারও কি আমাকে ভালো লাগে কিনা? না, আজ থেকে ভেবেচিন্তে কাজ করতে হবে আমাকে। সেদিনের প্রতিজ্ঞাটা আবার করলাম, ওর থেকে একদম নিজেকে দূরে সরিয়ে ফেলবো। বাসা থেকে বের হয়ে গেলাম। বেশ রাত করে বাড়ি ফিরেছি। এসে দেখি মায়া বিছানায় ঘুমিয়ে আছে। ওকে ঘুমন্ত অবস্থায় দেখে ইচ্ছা করছিল একরাশ চুমু এঁকে দিতে কপালে। পরক্ষণে মনে পড়ল যে আমি প্রতিজ্ঞা করেছি, ফিলিংসটা নিজের ভিতরে জমিয়ে রাখলাম। ভেতরে বিস্ফোরণ হলে হোক, তাও নিজেকে সংযত করতে হবে আমাকে। সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে রেডি হয়ে স্কুলে চলে গেলাম। রাতের কথাগুলোই খালি কানে বাড়ি খাচ্ছিল, তাও ক্লাসে মন দিলাম। টিফিন ব্রেক দিয়েছে।
ক্যান্টিনে গিয়ে মন মরা হয়ে বসে আছি। তিশানকে দেখলাম এদিকে আসছে। স্যার, কিছু কথা ছিল। হ্যাঁ বলো। স্যার, আপনি হয়তো টেনশনে আছেন। আরে না স্যার, চেহারা দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ কি না। তবে একটা কথা বলি, আপনাকে স্যার হিসেবে খুব ভালোবাসি, ততটা ভালো আমি মায়াকেও বাসি না। আপনি একদম টেনশন করবেন না, আপনার আমানত আপনার কাছেই থাকবে, তার কোনো বরখেলাপ আমি করব না। আরে কি বলছো তিশান? সত্যি বলছি স্যার, মায়া ক্লাসে এসে আমার সাথে কথা বলেনি, আমিও তার সাথে আগ বাড়িয়ে কথা বলিনি। আর আমি বহু আগেই ভেবে নিয়েছি মায়াকে নিজের থেকে দূরে সরাবো, সেটা হয়তো এখন সম্ভব হবে। তিশানের কথা শুনে আসলেই মনে হচ্ছে সে খুব ভালো একটা ছেলে। তিশান, তোমায় কি বলবো আমি জানি না, তুমি প্রথম মানুষ যে আমার মন পড়ে নিয়েছ। স্যার, মন পড়ার মানুষকে সেই শিক্ষাটা অর্জন করতে দিন, তখন সেও আপনার মন পড়তে পারবে। ওই যে দেখেন মায়া আসছে, আমি গেলাম, আপনারা কথা বলুন। তিশান চলে গেল। সে জানে না যে কাল আমাদের মধ্যে কি হয়েছে। আমি মায়াকে দেখেও না দেখার ভান করে গিয়ে বসে রইলাম। মায়া আমাকে অবাক করিয়ে দিয়ে আমার সামনে বসলো। এই যে স্যার, আপনার আর আমার জন্য বাসা থেকে নাস্তা বানিয়ে নিয়ে এসেছি, খেয়ে নিন এগুলো। মায়ের কথা শুনে চমকে গেলাম। এটাই কি সেই মায়া যে আমাকে রাতের বেলায় 1000 মাইল দূরে সরিয়ে দিয়েছে ওর থেকে? কোনো কথাই বললাম না, চুপচাপ খেয়ে নিলাম। স্যার, কালকের কথা কিছু মনে করবেন না, আসলে মাথা ঠিক ছিল না। মায়ের কথা শুনে পুরো থ হয়ে গেলাম। এখনকার কথাটা শুনে খালি একটা কথাই মনে হচ্ছে, যে কালকের সব কথার কি তাহলে কোনো ভিত্তি নেই? তার মানে কি সেও আমায় ভালোবাসে? না বাসলেও কি আমাকে ভালোবাসার সুযোগ দেবে? না হয় সে সরি হলো কেন? কি হলো, কথা বলছেন না যে? ও হ্যাঁ বলো, কি বললাম আপনাকে? আরে না, কালকের কথা কিছু মনে করিনি আমি। না মনে করলে ভালো। আচ্ছা, তিশানের সাথে আপনার কি কথা হলো? আসলে কথা হয়েছে বলতে কেমন আছি তা জিজ্ঞেস করলো। আমার ব্যাপারে কিছু বলেনি? না, কি বলবে, আমি তো তাকে বলেই দিয়েছি যে 6 মাস পর তার কাছে তোমায় ফিরিয়ে দেব। ওহ, মনটা খারাপ হয়ে গেল স্যারের কথা শুনে। কিন্তু কেন খারাপ হয়েছে তা নিজেও জানি না। আমার তো খুশি হওয়া উচিত, তা না হয়ে উল্টো মন খারাপ করে আছি আমি। চলো, ঘন্টা বেজেছে, তোমার ক্লাস করাতে হবে। আমার ক্লাসে দেরি করে যাওয়া চলবে না। খাটাস কোথাকার, কোনোদিন মনে হয় ওনার ক্লাসে দেরি করে গিয়েছি? ক্লাস করাচ্ছি। বারবার মায়ের দিকে চোখ যাচ্ছে, নিজের ভেতরে কেমন যে ফিল হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছি যে তার কারণে মায়া আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো। এবার তো খুশিতে লাভ দিয়ে উঠব মতন অবস্থা। আমার হাবভাব বুঝতে পেরে মুখে ভেঙচি কেটে অন্যদিকে তাকিয়ে রইল। ইচ্ছে করছে ওকে সবার সামনে কোলে তুলে নিয়ে শাসন করতে, যে এভাবে কেন ভেঙচি কাটলো। ক্লাস শেষ করে গাড়ি স্টার্ট করে বসে আছি। মায়া কখন আসবে সেটা খেয়াল করছি বারবার ঘুরে ঘুরে। আমি শিওর মায়া আজকে আমার সাথেই বাসায় যাবে। ঠিক তাই হলো। সে এসে গাড়িতে বসে পড়ল। গাড়ি ড্রাইভ করছি, তখনই হুট করে বলে উঠল, স্যার আপনি না লুচুর শেষ সীমানা। ক্লাসে কেমনভাবে ড্যাবড্যাব করে তাকিয়েছিলেন আমার দিকে, সবাই এটা দেখে মুখ চেপে হাসছিল। হাসলে হাসুক, বউয়ের দিকে তাকিয়েছি, অন্য কারোর দিকে তো তাকায়নি। কচুর বউ, আমাকে বিব্রতকর অবস্থায় ফেলে আবার বউ দাবি করা হচ্ছে। মায়ার কথা শুনে মনের মধ্যে শুধু লাড্ডু ফুটছে। তাহলে কি কাল রাতের ভাবনাটা কিছুটা ঠিক? মায়াও হয়তো আমার উপরে উইক হচ্ছে। খুশিতে গান গাইতে ইচ্ছা করছে। না, বেশি এক্সাইটেড হওয়া যাবে না, পরে এমনভাবে আকাশ থেকে ফেলবে যে কোমরের হাড় আরও একটা জায়গা মতন খুঁজে পাবো না। বাসায় চলে এলাম। আসার পথে গাড়ি সাইড করে ওর জন্য আইসক্রিম কিনে নিলাম। সে দেখেনি। বাসায় এসে এগুলো ওর হাতে দিয়ে বললাম, এই নাও তোমার ফেভারিট আইসক্রিম। সে তো খুশিতে আমায় জড়িয়ে ধরলো। ভাবতেও পারেনি যে সে এতটা খুশি হবে। না, কাল থেকে এই ট্রিক্সটাই কাজে লাগাবো। এভাবেই মায়াকে ইমপ্রেস করতে লাগলাম। দিন ভালোই যাচ্ছিল, তার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে উঠেছে আমার। সোফা থেকে খাটে প্রমোশন হয়েছে আমার। ভাবতেও অবাক লাগে যে স্টুডেন্ট হয়ে স্যারের মনের মধ্যে রাজত্ব করছে। একদিন রাতের বেলা মায়া শুয়ে আছে। সেদিন ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে রাত করে বাড়ি ফিরলাম। রুমে এসে দেখি মায়া শুয়ে আছে। ভেবেছি সে ঘুমিয়ে গেছে। আমিও হাত পা ধুয়ে শুয়ে পড়লাম। মায়াকে ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ নাই। ঘুমিয়ে গেছে, এবার শিওর হলাম। আর কোনো কথা না বলে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। এখন আর জড়িয়ে ধরলে সে মানা করে না, কারণ আমাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছি। রাত 3টা বাজে মায়া হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। লাফিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। মায়া, কি হয়েছে তোমার? এই লুচ্চা বদমাস শরীর খেকো, তুই আমাকে জড়িয়ে ধরার সাহস কোথায় পেলি? মায়া, কী সব বলছো উল্টাপাল্টা? রোজই তো তোমায় জড়িয়ে ধরি। রোজ জড়িয়ে ধরিস, কিন্তু আজ ধরলি কেন? কোন সাহসে তুই আমার জড়িয়ে ধরলি? নাকি শয়তান মাথায় ভর করেছে? কচি শরীর দেখে আর তর্স হয়েছে না, তাই না? তাই কাছে টেনে নিয়ে শরীরের স্বাদ নিতে চাস? মায়া, তোমার কি হয়েছে বলো তো? এই শরীর খেকো, তুই একটাও কথা বলবি না আমার সাথে। তোর চরিত্র খারাপ, লজ্জা লম্পট কোথাকার। নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছি মায়ের দিকে। কী সব উল্টাপাল্টা বলছে সে? আমি নাকি শরীর খেকো? আমি নাকি তার কচি শরীরের লোভ সামলাতে পারছি না? এ কথা শোনার আগে মরে যাওয়াই ভালো ছিল। রাগে শরীর ফেটে যাচ্ছে। নিজের গালেই ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিলাম। আরে এইভাবে নিজেকে আঘাত করলে হবে না, মনে থাকার মতন করে আঘাত করতে হবে। নিচ থেকে জুতা তুলে আকাশের হাতে ধরিয়ে দিল। এটা দিয়ে মারলে মনে থাকবে, এরপর আর কাছে আসার ভূত চাপবে না মাথায়। মায়ের
আচরণ দেখে অবাক চোখে তাকিয়ে আছে তার দিকে। আরে স্যার, এইভাবে তাকিয়ে আছেন কেন? যেটা বলেছি সেটা করুন। আপনার মতন মানুষ এটারই যোগ্য। জুতা খাওয়া মানুষ কখনো কথায় শুধরায় না। এত করে বলার পরেও আপনি আমাকে কাবু করে নিয়েছেন। হ্যাঁ, আমি না হয় ছোট, কিন্তু আপনি কি করে আমাকে আপনার দিকে উইক করছেন? শরম লজ্জা বলতে কি কিছু নেই আপনার? নাকি সেদিন সরি হওয়ার সুযোগটা আরও ভালো করে পেয়ে বসেছেন? মায়ের মুখে এসব শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। রুম থেকে বের হয়ে বারান্দায় চলে আসলাম। চোখের পানি যেন বৃষ্টির ফোঁটার মতন টুপটুপ করে পড়ছে। আকাশ থেকে বৃষ্টি নামার আগে কিছু লক্ষণ দেখা দেয়। আকাশ কালো হয়ে যায়, সূর্য মামা নিজেকে মেঘের আড়ালে ঢেকে ফেলে, চাঁদ মামা নিজেকে গুছিয়ে নেয়, কিন্তু চোখের বৃষ্টির কোনো লক্ষণ নেই। না হয় চোখ জোড়া গর্জন করে উঠত বিকট আওয়াজে, যাতে করে সমস্ত মানুষ জানতে পারত যে কোনো এক অভাগীর চোখ থেকে বৃষ্টি নামছে। সেই অভাগাটিকে নিয়ে সান্ত্বনা দিয়ে আসি। কিন্তু সমস্ত কিছুই তো ভিন্ন। নিজের কষ্ট নিজের বুকে চাপা দিয়ে বৃষ্টি ঝরাতে হয়। সারাটা রাত বারান্দায় কাটিয়ে দিলাম। রুমে যাওয়া তো দূরের কথা, সেদিকে চোখ ফিরেও তাকাইনি, কারণ সেখানে আমাকে অপমান করা মানুষটা রয়েছে, যার সামনে আমি আর যেতে চাই না। নিজের কণ্ঠনালীতে হাত দিয়ে তৃতীয়বারের মতন প্রতিজ্ঞা করলাম, আজকের পর সেই মানুষটার জন্য একটা ওয়ার্ড ও মুখ দিয়ে বের করব না। আজকের পর সেই মানুষটাকে পুরোপুরি আজাদ করে দিব। সে তার ইচ্ছায় জীবন ধারণ করবে। আর কোনোদিন তাকে ভালোবাসায় কাবু করার চেষ্টা করব না। তাকে বোঝাতেও চাইব না যে আমি তাকে ভালোবাসি। সে নিজ থেকে সেধে দূরত্বটা কমাতে চাইলেও সেটাকে আমি আরও বাড়িয়ে দেব। মায়ের জন্য মায়াটাই শেষ করে দিব। আজ এখন এই মুহূর্তেই সব শেষ। বারান্দায় বসে ঘুমিয়ে গেলাম। সকালবেলা উঠে নামাজ পড়ে নিলাম। পরে না খেয়ে বের হয়ে গেলাম ঘর থেকে। নতুন কোনো উদ্দেশ্য খুঁজব আজ থেকে। অন্যদিকে মায়া ঘুম থেকে উঠে মেরে বিছানার উপরে বসে আছে। স্যারের সাথে করা রাতের সেই খারাপ আচরণের কথা মনে পড়তেই বুকে ধুকপুকানি শুরু হয়ে যায়। হে আল্লাহ, এটা কি করলাম আমি? মানুষটার সাথে কিভাবে এমন ধারা আচরণ করলাম খারাপভাবে? মানুষটা তো কোনো ভুল করেনি, সে তার নিজের ওয়াইফকে জড়িয়ে ধরেছে। তারপরেও কেন মানুষটাকে হেট করলাম আমি? কোনো কিছুর উত্তরই যেন মিলাতে পারছি না। কেনই বা রাতের বেলা এরূপ করেছি আমি, সেটার উত্তর আমার কাছে নেই। শুধু এটুকু বলতে পারবো, রাতের বেলা ঘুমের ঘরে তিশান আমার স্বপ্নে এসেছিল। তাকে স্বপ্নে দেখার পর থেকে খালি এটাই মনে হচ্ছিল যে মানুষটাকে ঠকিয়ে আমি অন্যকে নিয়ে ভাবছি, অন্যের সাথে নিজেকে মানানোর চেষ্টা করছি, যেখানে তিশানের সাথে আমার কোনো কিছুই হয়নি। জাস্ট কিছুদিন কথা বলিনি তার সাথে, দূরত্বটা হয়তো একটু বেড়ে গিয়েছে। তবে বাস্তবতাও আমি বলিনি। আমি অন্যের বউ, একজনকে বিয়ে করে অন্য একজনকে মনে পুষে পাপের বোঝা বাড়াচ্ছি। মাথাটা পিনপিনিয়ে ব্যথা করতে শুরু করলো। আর কিছু ভাবতে পারছি না আমি। সবকিছু বাদ দিয়ে রেডি হয়ে স্কুলে চলে গেলাম। আজ তিশানের সাথে পাকাপোক্ত কথা বলবো আমি। বোর্ডে আজকে পড়ার কিছু টপিক তুলে দিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। ইচ্ছা করছিল নিজের ইতিহাসটাই বোর্ডে তুলে দিই, তাতেও যদি কিছুটা কষ্ট লাঘব হয়। পরক্ষণে ঈশিতার কথা মনে পড়ল। তাকে ফোন দিয়ে আসতে বললাম। আজ থেকে মনের বিরুদ্ধে জোর করে ঈশিতাকে নিয়ে ভাববো। তারপর দেখবো বেহায়া মন কি করে স্টুডেন্টের দিকে যায়। টিফিন ব্রেকে ঈশিতাকে নিয়ে ক্যান্টিনে বসে আছে। তিশান আর মায়া অন্য পাশে চেয়ার নিয়ে বসে আছে। তারা আমাদের দেখতে পায়নি। না, চলে যাওয়া উচিত এখান থেকে, কারণ মায়ের সামনেও আমি আর পড়তে চাই না। এই ঈশিতা, চলো এখান থেকে, অন্য কোথাও গিয়ে বসবো। ঈশিতাকে নিয়ে অন্য কোথাও চলে এলাম আর ওদের দুটোকে ছেড়ে দিয়ে আসলাম ওদের হালতে। তিশান, তোমার সাথে আজ আমি পাকাপোক্ত কথা বলবো। হ্যাঁ বলো, তোমার সাথে কি আদৌ আমার রিলেশন ছিল? আর থাকলেও সেটা কি এখন আছে? সেটা আমার থেকে তুমি ভালো জানো। তবে আমি আমার মতন করে বলতে গেলে ছিল, তবে সেটা এখন নাই। সেটা নিয়েই কনফিউজড ছিলাম। যাক, এখন ক্লিয়ার হলাম। কারণ যদি এখনও রিলেশন থাকতো তাহলে তোমাকে ফেলে অন্যজনকে নিয়ে ভাবতাম না। এই কিছুদিনে তোমার থেকে দূরে গিয়ে অন্যরকম কিছু একটা ফিল করেছি আমি, যে আমি অন্য একজনকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছি। সেটা আমি জানি, তাই তো তোমায় আঁকড়ে ধরে রাখিনি। কারণ তোমার আর আমার মাঝে যাই ছিল সেটা পুরোটাই আবেগ, এর বেশি কোনো কিছুই না। আবেগের বশে ভাবনা চিন্তা করা বোকামি ছিল আমাদের। তবে আমি নিজেকে সরিয়ে নিয়েছি, তুমিও নিজেকে সরিয়ে নাও। আর পারফেক্ট কিছু চয়েস করতে শেখো নিজের জন্য, তাতেই মঙ্গল থাকে। ধন্যবাদ তিশান, ক্লাসের সময় হয়ে এসেছে, ক্লাসে যাব, ভালো থেকো। হ্যাঁ তুমিও। ক্লাসে চলে গেলাম। তবুও মনের মধ্যে কিছুটা দোটানা কাজ করছে যে কাকে নিয়ে ভাববো আমি। তবে হ্যাঁ, তিশান আর আমি মিলে সিদ্ধান্ত নিয়ে যখন দুজন দুজনের থেকে সরে এসেছি, তাহলে তিশানকে পুরোপুরি ভুলে যাব আমি। আর অপরিচিত নিজেকে নিজের সাথেই পরিচিত করাবো আগে। কারণ তিশানকে ভুলে যাওয়া মানে স্যার নামক মানুষটাকে ভালোবাসা, সেটা হয়তো সহজে অ্যাকসেপ্ট করতে পারবো না আমি। এসব নিয়ে ভাবছিলাম, তখনই আকাশ স্যার ক্লাসে এলো। সবাই কেমন আছো? জি স্যার, ভালো। আপনি? হ্যাঁ, আমিও ভালো। আজ তোমাদের মাঝে একটা খুশির সংবাদ এলান করব। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ থেকে 2 মাস পর আমার আর ঈশিতার বিয়ে। তোমাদের সবাইকে অগ্রিম দাওয়াত দিলাম। ঈশিতা, ভেতরে আসো। ঈশিতা ভেতরে আসলে ওর সাথে পরিচয় করিয়ে দেয় সবার। এই যে ওর সাথে আমার বিয়ে। আকাশের কথা শুনে ছাত্রছাত্রীরা কয়েকভাবে কথাটাকে অ্যাকসেপ্ট করলো। কেউ খুশি হয়েছে, আবার যাদের ক্রাশ আকাশ তাদের কষ্ট হচ্ছে। আবার অনেকে মায়া আর আকাশের বিয়ের ব্যাপারে জানায়, তারা প্রশ্নবোধক চিহ্নে আটকে আছে। সবার থেকে ভিন্নভাবে অ্যাকসেপ্ট করলো মায়া।
না, উনি এটা করতে পারেন না। মানুষটাকে হয়তো ভালোবাসি না, কিন্তু মানুষটা আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে পারে না। মানুষটার সাথে কাউকে যে আমি সহ্য করতে পারবো না, মানুষটা যে এককভাবে আমার ভেতর থেকে যেন দুকড়ে কান্না আসছে। মানুষটার কথাটা কোনোভাবেই আমি যেন মানতে পারছি না। যেখানে আমরা খুশি হওয়ার কথা, মানুষটাকে ছাড়ার জন্য আমি বেশি খুশি ছিলাম, সেখানে আমি এখন কষ্ট পাচ্ছি। কান্নাটা করে দিলাম, তবে কাউকে বুঝতে দেইনি, আড়াল করে মুছে নিয়েছি। তখনই কেউ একটা কাগজ আমার গায়ে ছুঁড়ে মারল। কাগজ নিয়ে ভাঁজ খুললাম, ভেতরে অনেক কিছুই লেখা। পড়তে আরম্ভ করলাম। দেখলে এখন কি হলো? নিজের দোষে মানুষটাকে দূরে সরালে। তোমায় তো বহু আগেই আমি ছেড়ে দিয়েছি, তাও কেন তুমি মানুষটাকে আপন করতে পারলে না? কথার ধরনটা দেখে বুঝে ফেললাম কার লেখা। তিশানের লেখা এটা। তার দিকে তাকাতে সে আমাকে ইশারা করে পুরো কাগজটা পড়তে বলল। আবারও পড়তে শুরু করলাম। এখনও সময় আছে, নিজেকে মানুষটার কাছে সঁপে দাও। নিজেকে ধরা দিয়ে মানুষটাকে নিজের মায়ায় আটকে ফেলো, না হয় সারা জীবন কষ্ট পেতে হবে। এখন না হয় দোটানায় আছো, তাই ভাবতে পারছো না মানুষটাকে নিয়ে। তবে দোটানার কাহিনী খতম হলে চোখে কিছুই দেখতে পাবে না, চারদিকে ধোঁয়া আর ধোঁয়া দেখতে পাবে শুধু। এখনও সময় আছে, আমার কথাটা গায়ে নাও। সবকিছু বাদ দিয়ে ওনাকে আঁকড়ে ধরে ভাবতে শুরু করো, দেখবে দোটানা দূর হয়ে যাবে। এর পরের কিছু অংশ যা আমি লিখিনি, সেটা তুমি নিজে নিজেই মনের মধ্যে লিখে নাও। আর কিছু লেখা নাই কাগজে। মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, কি করব ভাবতে পারছি না আমি। এত ছোট বয়সে জীবনের সঠিক সিদ্ধান্ত কি করে নেব আমি? না, নিজেকে শান্ত রাখলে হয়তো আমার দ্বারা সিদ্ধান্ত নেওয়া সম্ভব। ওনাকে মিথ্যা বলে বাসায় চলে আসলাম যে আমার মেয়েলি সমস্যা হয়েছে। বাসায় এসে নিজেকে শান্ত করে ভাবতে শুরু করলাম। মন খালি একটাই কথা বলছে, ওনাকে আঁকড়ে ধরতে। হ্যাঁ, আমি সেটাই করব। ভালোবাসতে পারি আর না পারি, তবে ওনার সাথেই লেগে থাকবো। মানুষটাকে আমি দূরে যেতে দেব না। উনি আজ আসলে ওনার সাথে কথা বলবো আমি। দুপুরে ক্লাস শেষ করে আকাশ বাসায় আসে। স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে। স্যার প্লিজ, আপনি আমার ছাড়বেন না। যদিও আপনাকে আমি ভালোবাসি না, তবুও আমি আপনার সাথে থাকতে চাই। এই মেয়ে, জীবনটা কোনো মুড়ির মোয়া না। যখনই ইচ্ছা হবে নিংড়ে খাবে, যখনই ইচ্ছা হবে গোল করে মোয়া বানিয়ে মুখে ঢোকাবে। আর তুমি কি বলেছিলে যে জুতা খুলে মুখে মারলে ভালোবাসার ভূত মাথা থেকে নামবে? আমি সেটাই করব, তবে এখন না। জুতো জোড়া আমি সযত্নে রেখে দিয়েছি। যেদিন তোমার ডিভোর্স দিয়ে ঘর থেকে বিদায় করব, সেদিন এই জুতো জোড়া মুখে মারব আর নিজেকে সান্ত্বনা দিব যে মন থেকে তো দূরে সরিয়েছি, কাগজে কলমেও দূরে সরিয়েছি। সেদিন নিজের গালে জুতোর বাড়ি দিয়েও প্রাপ্তির হাসিটা আমি হাসব। আকাশের কথা শুনে মায়া কান্না করতে করতে রুম থেকে বের হয়ে যায়। নিচে গিয়ে আকাশের মাকে নালিশ করে, আপনার ছেলে নাকি আমায় ছেড়ে দেবে। আম্মু প্লিজ, আপনি উনাকে বোঝান, আমি ওনার সাথে থাকতে চাই, উনাকে ছাড়তে চাই না আমি। আরে পাগলি মেয়ে, কান্না করিস না, আমি দেখছি দাঁড়া কি হয়েছে। তিনি আকাশকে ডাক দেয়। আকাশ, একটু নিচে আয় তো। আম্মুর ডাক শুনে বুঝতে বাকি রইল না যে মায়া নালিশ করছে, তবে তাতে আমার কিছু যায় আসে না। আমার জীবনের সিদ্ধান্ত এবার আমি নিব, দেখি কে আটকায় তাতে আমাকে। নিচে চলে গেলাম, গিয়ে দেখি আম্মু সোফায় বসে আছে আর মায়া কান্না করছে। কিরে আকাশ, তুই বৌমাকে কী সব উল্টাপাল্টা বলেছিস? কি বলেছি আমি? তুই নাকি বৌমাকে ছেড়ে দিবে বলেছিস? হ্যাঁ বলেছি, কারণ ওর মতন মেয়ের সাথে আমি আর সংসার করব না। আকাশ, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি যাতা বলছিস? মা, তুমি ঠিক ধরেছ, আমার মাথা খারাপ হয়ে গেছে। এখন তুমি শুনলে তোমারটাও খারাপ হয়ে যাবে। কি হয়েছে বল তোমাকে? তোমার বৌমা আমাকে জুতা হাতে তুলে দিয়ে বলে নিজের গালে মারতে, কারণ শুধু একটাই, যে তাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেছিলাম, সবটা মানিয়ে নিতে চেয়েছিলাম। সে আমায় তার বিনিময়ে অনেক কিছু উপহার দিয়েছে, মান সম্মান ধুলোয় মিশিয়েছে আমার। তার কাছে নিম্ন পরিমাণ সম্মানও আমি পাইনি। আকাশের কথা শুনে আকাশের আম্মু বাকরুদ্ধ হয়ে যায়। বৌমা, তুই কি এমন কিছু করেছিস? আম্মু বিশ্বাস করেন, তখন আমার মাথার সেন্স ছিল না। কি কারণে ওনার সাথে খারাপ আচরণ করেছি সেটার কোনো উত্তরও আমি খুঁজে পাচ্ছি না। আম্মু প্লিজ আমায় ক্ষমা করে দেন। এখন আমি কি বলবো বল? আম্মু, আপনি একটু ওনাকে বোঝান না। আকাশ, আমি বলি কি, এবারের মতন মাফ করে দে, ভুল না হয়ে করে ফেলেছে, আর বয়সটা দেখছিস ওর। মা, ওর হয়ে আর একবার যদি ওকালতি করতে আসো তুমি, তাহলে কিন্তু আমাকে হারাবে। ঘর ছেড়ে চলে যাব আমি, অনেক হয়েছে আর না। ছোট হলে অনেকটা বুঝে সে, অবুঝ যদি হতো তাহলে ভুল করতো, অপরাধ না। সম্মানে আঘাত করা কোনো অবুঝের কাজ না। আর এখন সব কিছু রাখো, এবার আমার ডিসিশন আমাকে নিতে দাও। ওকে আমি ডিভোর্স দিয়ে দেব, এটাই আমার শেষ কথা। চললাম আমি, উপরে চলে আসলাম। রাতের বেলায় সোফায় শুয়ে আছি, হঠাৎ দেখি কেউ একজন আমায় জড়িয়ে ধরেছে। বেশ অবাক হলাম, কে এটা? চোখ মেলে তাকিয়ে দেখি মায়া। এই মেয়ে, তুমি আমায় জড়িয়ে ধরেছো কোন সাহসে? আমার বরকে আমি জড়িয়ে ধরেছি, তাতে আবার সাহস হতে হবে কেন? ৯-৬ হিসাব বাদ দাও, তোমার সাথে আমার সম্পর্ক শেষ হতে চলেছে কিছুদিনের পর। সো সেভাবে মানিয়ে নাও, আর আমার ধারের কাছেও ঘেসবে না। তুমি না এটার জন্য আমায় অপমান করেছিলে? প্লিজ আমায় ক্ষমা করে দেন, আমি বুঝে অমনটা করিনি। মায়া, আমায় ছাড়ো, তুমি যাও, ক্ষমা করে দিয়েছি, কিন্তু এ বাঁধন আর থাকবে না। না না, আপনি এটা করবেন না, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি বুঝে গেছি যে আপনাকে ছাড়া আমার চলবে না। তুমি বুঝলে হবে না, সেটা সময় থাকতে বোঝা উচিত ছিল, কিন্তু এখন আর সময় নেই। ঈশিতাকে বিয়ে করবো বলে কথা দিয়েছি, সো ওকেই ভালোবাসবো আমি। আকাশের কথা শুনে মায়ার শরীরে খিচুনি দিয়ে ওঠে।
সে তার স্যারের ভাগ কাউকে দিবে না। স্যারকে চাই তার। নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে ফুপিয়ে কান্না করে দেয়। এই মায়া, কান্না করার হলে দূরে গিয়ে করো, কিন্তু আমাকে ছাড়ো আগে। না, আমি ছাড়বো না। আরও শক্ত করে আকাশকে জড়িয়ে ধরে। এরপর মায়াকে ছাড়িয়ে মায়ার গালে কষে একটা থাপ্পড় দেয় আকাশ। এই মেয়ে, তোর কত বড় সাহস যে তুই আমার উপরে জোর খাটাস? আমি জোর খাটাবো না তো কে খাটাবে? গালে হাত দিয়ে বলল, অতিরিক্ত করে ফেলেছ মায়া। গতকালের কথা আমি ভুলিনি। আমাকে হাজারো অপবাদ দিয়েছ তুমি। আমি শরীর খেকেও, তোমার কচি শরীরের লোভ, আমার আরও নানান রকম কী সব বলেছ। কিন্তু এখন তো দেখছি তার উল্টো হচ্ছে সব কিছু। তোমার কথা অনুযায়ী আমি তোমার সাথে জোর করা উচিত ছিল, কিন্তু জোরটা করছো তুমি। তার মানে শরীর খেকো আমি না, শরীর খেকো হচ্ছে তুমি। আর আমাকে কলঙ্ক দিয়ে যে জুতা জোড়া দিয়েছিলে সেগুলো মনে হচ্ছে এখন তোমার কাজে আসবে। সেগুলো ব্যবহার করো, হয়তো তোমার মাথা থেকে ভূত চলে যাবে। আমার মাথায় ভূত চাপুক আর যাই চাপুক, আপনার সাথেই আমি থাকবো। আপনি আমাকে ছাড়বেন না। সেটা সময় আসলে দেখা যাবে। তোমার মতো মেয়ে আমার যোগ্য না। তোমার থেকেও ভালো মেয়ে আমার জন্য বসে আছে। তোমায় বিয়ে করে ঠকা খেয়েছি আমি। আর না, এবার ডিভোর্স দিয়ে ভুল শুধরাবো। এখন আমার সামনে থেকে যাও। ওনার কথা শুনে ভেতরটা পুরো ফেটে যাচ্ছে। ইচ্ছা করছে নিজের গলায় টিপ দিয়ে নিজেকে মেরে ফেলি, কিন্তু তা তো পারবো না। ওনাকে ছেড়ে দিয়ে বিছানায় চলে আসলাম। বালিশের মধ্যে মুখ গুজে কান্না করতে শুরু করলাম। একটা জিনিসই খালি ভেতরে কাজ করছে, উনি যদি আমায় ছেড়ে দেয় তাহলে আমার বাঁচা অসম্ভব। হয়তো ওনাকে ভালোবেসে ফেলেছি আমি, ওনার মধ্যে নিজেকে খুঁজে পেয়েছি আমি। না, ওনাকে আমি যে করে হোক আটকাবো। ওনাকে আমার করেই রাখবো, কারোর হতে দেব না ওনাকে। আর যদি উনি অন্য কারো হয়ে যায়, সেদিন যেন আমার সমাধি ঘটে। শুয়ে শুয়ে ভাবছি, মায়া একটু আগে আমার উপরে কীরকম জোরটাই না খাটালো, কিন্তু একটা জিনিস মাথায় ঢুকছে না। মায়া হঠাৎ আমার উপরে উইক হয়ে গেল কেন? দূর, যাই হবে হোক, ওর সাথে আমি আর সংসার করব না। আমি আমার মতন করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। কিন্তু মায়া নাছোড়বান্দা, সে আমার পেছনে লেগে আছে। হুট করে এসে আমায় জড়িয়ে ধরে, আমার কেয়ার করে। রাত হলে আমায় জড়িয়ে ধরে সে ঘুমায়। সে ভেবেছে আমি বুঝতে পারবো না, কিন্তু সবটাই যে আমি জানি সেটা সে জানে না। হাজারবার মানা করেছি তাকে আমার আশেপাশে যেন এসে ঘোরাঘুরি না করে, কিন্তু সে ঘুরঘুর করবেই। ওর আচরণে আবার দুর্বল হয়ে পড়তে লাগলাম ওর উপরে, কিন্তু সেটা তাকে বুঝতে দিলাম না। আমি আমার মতন করে গা ছাড়া ভাব নিয়ে থাকলাম। তবে মনের মধ্যে দোটানা কাজ করতে শুরু করলো। কাকে জায়গা দেব আমি মনে? ঈশিতাকে তো কথা দিয়েছি আমি যে ওকে বিয়ে করব। অন্যদিকে মায়া আবার মনের মধ্যে জায়গা করে নিচ্ছে। দেশের বাহির থেকে বাবা ফিরে এসেছে। ব্যবসার কাজে তিনি বাইরে গিয়েছিলেন। এসেই দুটো টিকিট হাতে ধরিয়ে দিল, যাও তুমি আর বোমা কক্সবাজার থেকে ঘুরে আসো। তোমরা তো মনে হয় হানিমুনে যাওনি। বাবা, হানিমুনের দরকার নেই, ওর সাথে হানিমুনে যাব না আমি। বেশি কথা বলো না, আমি যেটা বলেছি সেটাই করো। আর কোনো কথা বললাম না। বাবার মুখের উপরে কথা বলার সাহস আমার নেই। মায়া তো সেই খুশি, সে তার প্রিয় স্যারের সাথে ঘুরতে যাবে। যাক, স্যারকে এবার একদম নিজের করে নিব। ওনার আর আমার মাঝে এবার কেউ আর আসতে পারবে না। পার্সোনাল সময় কাটাবো ওনার সাথে। হানিমুনটাও করে ফেলবো এবার। ছোট হয়েছে তো কি হয়েছে, হানিমুন তো করতে পারবো। ওনার বাচ্চার মা তো হতে পারবো আমি। রওনা দিলাম মায়াকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে। পৌঁছাতে প্রায় রাত হয়েছে। কক্সবাজার পৌঁছে আমাদের রিসোর্টে উঠে গেলাম। শুয়ে আছি, মায়া ফ্রেশ হতে গেছে। শুয়ে শুয়ে ফোন টিপছিলাম। হঠাৎ দিকে মায়া নীল কালারের একটা শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে। এক ধ্যানে তাকিয়ে আছি মায়ের দিকে। মনে হচ্ছে যেন কোনো হুড়পুরি জমিনে নেমে এসেছে। এই যে স্যার, কি দেখছেন এমন করে? আপনি তো কখনো আমার দিকে এমন করে তাকান না, আজ এভাবে তাকিয়ে আছেন। আমাকে খুব সুন্দর লাগছে বুঝি, নাকি আমাকে দেখে খুব কাছে পেতে ইচ্ছা করছে আপনার? আমি কি ঠিক বললাম? মায়া, পাগল হয়ে গেলে তুমি নাকি? কি সব উল্টাপাল্টা বলছো? হ্যাঁ, বুঝি সব বুঝি আমি। সত্যিটা বলায় এখন আমাকে পাগল বলছেন। কচু বুঝো তুমি। পিচ্ছি মেয়ের মতনই থাকো। না, আমি পিচ্ছি না, আর আমি পিচ্ছি মেয়ের মতনও থাকবো না। আমার বিয়ে হয়েছে, আমি পিচ্ছি মেয়ের মতন কেন থাকবো? আমি তো থাকবো আপনাকে নিয়ে। বলেই আকাশের উপরে ঝাঁপিয়ে পড়ে। আকাশের হুঁশ উঠে যায় মায়ার এরূপ আচরণ দেখে। মায়া পুরোপুরি আকাশকে নিজের করে নেয়। আকাশও আর নিজেকে সামলাতে পারে না। সেও মায়ার আচরণে নিজের ইগোটাকে হারিয়ে ফেলে। একতরফা ভালোবাসাটা যেন আজ পূর্ণতা পাচ্ছে, কারণ আকাশ অনিচ্ছা সত্ত্বে এসবে জড়িয়ে গেছে। এটা মায়ার একতরফা ভালোবাসা নয় কি? এটার পরিণতি কি হতে চলেছে কে জানে। বেশ কিছু সময় পর দুজন দুজনকে ছেড়ে দেয়। আকাশের তখনই টনক নড়ে ওঠে। আল্লাহ, এটা কি করলাম? মায়ের সাথে কি সবে জড়িয়ে গেলাম আমি? নিজের ভেতরে কেমন যেন একটা ঘুটঘুটানি কাজ করছে। এখন কোন নৌকা পা দেবে সেটা আকাশ নিজেও জানে না। তবে যেহেতু ওদের মাঝে কিছু হয়ে গেছে, সেদিক থেকে আকাশ মায়াকে নিয়ে কিছুটা ভাবতে থাকে। ঈশিতার সাবজেক্টটা সাইড করে রাখে। পরের দিন সকালবেলায় মায়া বায়না করে সে সমুদ্র সৈকত দেখতে যাবে। আকাশ ওকে সমুদ্র দেখতে নিয়ে যায়। আকাশ সমুদ্র থেকে দূরে বসে আছে। সে বসে বসে দেখছে মায়ার কাণ্ডগুলো।
তারও ইচ্ছা করছে মায়ের সাথে গিয়ে পানি নিয়ে খেলা করতে, কিন্তু কোনো কিছু একটা ভেবে সে আর যায় না। তবে মায়া আকাশের মনের মধ্যে আবার জায়গা করতে শুরু করে দেয়। মায়া সমুদ্রে নেমে পানি নিয়ে ঘাটাঘাটি করছে। সে তো মহা খুশি, বড় বড় ঢেউ আসছে। মায়া সে ঢেউয়ের সাথে সাথে খেলা করছে। হঠাৎ এক বিশাল ঢেউ আসে, যে ঢেউয়ের পর মায়াকে আর দেখতে পাওয়া যায় না। সে ঢেউয়ের সাথে মায়াও ডুবে গেছে সমুদ্রের একদম তলদেশে। আকাশ তাড়াতাড়ি দৌড়ে সমুদ্রের তীরে আসে, কিন্তু সে মায়াকে আর দেখতে পায় না। অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু মায়ার কোনো হদিস মিলে না। একটু আগেই তো এখানেই খেলা করছিল, বড় ঢেউটা আসার পর মায়াকে তো আর দেখা যাচ্ছে না। সে গেল কই? মনের মধ্যে ভয় করতে শুরু করলো। মায়া কি সমুদ্রে ডুবে গেল নাকি? হঠাৎ চোখে পড়ল মায়ার ওড়না, যেটা সমুদ্রের কিনারায় ভাসছে। তার মানে এবার আমি শিওর যে মায়া বড় ঢেউটার সাথে সমুদ্রে তলিয়ে গেছে। না বলে এক চিৎকার দিয়ে সমুদ্রের দিকে কিনারায় বসে পড়লাম, আর মায়া মায়া বলে চিৎকার করে কান্না করতে আরম্ভ করলাম। কিন্তু মায়ের কোনো হদিসই মিলল না। হয়তো মায়াকে চিরতরে হারিয়ে ফেললাম আমি, হয়তো মেয়েটার এটাই শেষ ইচ্ছা ছিল যে হারিয়ে যাওয়ার আগে সে একবার হলেও আমায় নিজের করে নেবে। অতিরিক্ত কান্নার ফলে সেখানে বেহুশ হয়ে গেলাম। এরপর আর কিছু মনে নেই। 2 দিন পর হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরতে নিজেকে আবিষ্কার করলাম হসপিটালের বেডে শুয়ে আছি। পাশেই আম্মু আব্বু বসে আছে। আমার জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে তারা কান্নাকাটি লাগিয়ে দিল। মায়া কোথায়? বাবা, তার তো কোনো হদিস মেলেনি, তোরও কোনো খবর পেতাম না। অপরিচিত একটা নাম্বার থেকে ফোন আসে। তারপর সে বলে, তুই নাকি কক্সবাজার বিচের পাশে বেহুশ হয়ে পড়ে আছিস। পরে তোর বাবা সেখানে গিয়ে তোকে নিয়ে আসে। মাথায় তো কিছুই কাজ করছে না। তাহলে কি মায়াকে আমি চিরতরে হারিয়ে ফেললাম? না, এটা হতে পারে না। মেয়েটাকে হয়তো ঘৃণা করি, কিন্তু মেয়েটার জন্য কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছে। নিজেকে আর সামাল দিতে পারলাম না। আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। বাবা প্লিজ কান্না করিস না, মায়া ঠিক ফিরে আসবে। মা তাকে দড়িয়া নিজের কবলে টেনে নিয়ে গেছে। সেখানে 1 মিনিটও কেউ বেঁচে থাকতে পারে না। সে ফিরে আসবে কি করে জানি না। উপরওয়ালার কাছে দোয়া কর মায়া মামুনিকে যেন তিনি সহি সালামতে আমাদের কাছে ফিরিয়ে দেন। হসপিটাল থেকে আমাকে বাসায় নিয়ে আসা হলো। ঈশিতা আমায় দেখতে এসেছে। কেমন আছো তুমি আকাশ? আল্লাহ যেমন ভাবে রেখেছে। তুমি কেমন আছো? আমি ভালো খারাপ দুটো মিলেই আছি। এটা আবার কেমন কথা? কেমন কথা হবে আবার? বাসা থেকে বিয়ে ঠিক করেছে। ছেলেটা ভালো জব করে, আর আমারও বেশ পছন্দ হয়েছে। পছন্দ না শুধু, ভালোও বেশি ফেলেছি তাকে। তোমার দূরত্বটা সেই মানুষটাকে আমার কাছে আপন করে দিয়েছে। ঈশিতার কথাগুলো শুনে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। তুমি খুশি তো ঈশিতা? আমি খুশি হব না মানে? আমি তো মহা খুশি, কারণ মানুষটা অনেক ভালো, তোমার থেকেও ভালো এস্টাবলিশ। আবার আমার খুব কেয়ারও করে। ওকে, ওনাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করো। দোয়া করো আমাদের জন্য। আর মায়াকে খুঁজে নিয়ে সংসার জীবন শুরু করো। মায়া যে হারিয়ে গেছে সেটা তাকে কে বোঝাবে? চুপচাপ করে রইলাম। আচ্ছা ভালো থেকো, আমি আসি। ওকে। ঈশিতা চলে গেল। আমি চাইলে ওকে আটকাতে পারতাম, কিন্তু আটকাইনি, কারণ মায়ার সাথে আমার অনেক কিছু হয়েছে। আর তার চেয়ে বড় কথা, ঈশিতা আমার থেকেও ভালো কাউকে পেয়ে গেছে। না হয় সে আমাকে আর তাকে নিয়ে কম্পেয়ার করতো না। সো ভালোই থাকুক সে। দুনিয়াটাই স্বার্থপর। চিটাগাংয়ের ভাষায় একটা প্রবাদ আছে, দুনিয়ার বাইল কেউ পাইল আর কেউ ন পাইল। চোখে মুখে অন্ধকার ছাড়া কিছুই দেখছি না। মায়াকে হারিয়ে ফেললাম। ঈশিতাও যোগ্য কাউকে বেছে নিয়েছে। এভাবে দিন কাটতে লাগলো। মায়ের আম্মু আব্বুরা রোজ বাসায় এসে কান্নাকাটি করে। কত জায়গায় খবর লাগিয়েছি মায়ের, কিন্তু কোনো দিক থেকে পজিটিভ কোনো খবর আসেনি। এভাবেই দিন কাটতে লাগলো। 2 মাস অতিক্রম হতে চলল। ধীরে ধীরে মায়ের স্মৃতিগুলো মনে কাটা হয়ে বিঁধতে লাগলো। কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। স্কুলে গেলেও মনটা মরা হয়ে থাকে। খালি এটা মনে হয় এখানে মায়া বসেছিল, ওখানে বসেছিল, তাই স্কুলে যাওয়াই বাদ দিয়ে দিলাম। ছেড়ে দিলাম স্কুল। সারাদিন ঘরেই থাকি। একাকিত্বটা আরো ভালো করে পেয়ে বসলো আমাকে। ডিপ্রেশনে চলে গেলাম। সেই থেকে জীবনের বরবাদিটা শুরু। সারাদিন নিজেকে 4 দেওয়ালের মাঝে বন্দি করে রাখি। খাওয়া দাওয়ার ঠিক ঠিকানা নেই। আস্তে আস্তে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে গেল। বাবা মাকেও ভুলে গেলাম। বাকি মানুষের কথা তো বহু দূরে। 2 বছর কেটে গেল। পুরোপুরি পাগল হয়ে গিয়েছি। সবকিছু ভুলে গিয়েছি আমি। শুধু একটা জিনিসই মনে আছে, মায়ের সাথে কক্সবাজারে কাটানো শেষ রাতটা, যে রাতে সে আমায় জোর করে নিজের করে নিয়েছিল। যে রাতে সে দাবি করেছিল আমি শুধু তার, সে আমার বাচ্চার মা হতে চায়। সেদিন অনিচ্ছা সত্ত্বেও তাকে আপন করে নিয়েছিলাম। সেই অনিচ্ছাটা সময়ের সাথে ইচ্ছায় ধাবিত হয়ে গেল। মিস করতে লাগলাম তাকে। ভালোবাসা জন্ম নিল তার জন্য মনে। সে মানুষটাই ভেতরে বসবাস করছে এখনো। বাকি সবার কথাই মাথা থেকে ক্রাশ হয়ে গেছে। যেই বাসায় আসে সেই আমাকে পাগল ছাড়া আর কিছু বলে না। পুরোপুরি পাগলের খেতাব পেয়ে গেলাম আমি। পাবনায় পাঠালে হয়তো সেখানকার রোগীরাও আমার পাগলামো দেখে সুস্থ হয়ে যাবে। এইভাবে এফেক্ট করেছে মায়ার চলে যাওয়াটা আমার ভেতরে। হঠাৎ একদিন ঈশিতা আকাশের বাসায় আসে। কোলে একটা বাচ্চা। সে আকাশের এমন অবস্থা দেখে নিজেই শকড হয়ে যায়। যাক, আল্লাহ বাঁচিয়েছে আমাকে এই পাগলের হাত থেকে। না হয় এই পাগলের সাথে আমার থাকতে হতো। কত বড়ই না বাচ্চাটা বেঁচে গেলাম। আন্টি, আপনারা ওকে পাবনায় দিয়ে আসেন, না হয় আপনারাও পাগল হয়ে যাবেন। ঈশিতা, তোমার কোলেও সন্তান আছে। আমি যদি বলি
তাকে তুমি পাবনায় দিয়ে আসো। তাহলে কি তুমি দিয়ে আসবে? না, কখনোই না। তাহলে কিভাবে আমি আমার ছেলেকে সেখানে দিয়ে আসবো? গর্ভে ধরা থেকে নিয়ে শুরু করে আজ 27 থেকে 28 বছর ধরে লালন পালন করছি, আর তুমি বলছো সেই আদরের ছেলেকেই পাগলাগারদে দিয়ে আসতে? আন্টি, সে তো পাগল হয়ে গেছে। যাক পাগল হয়ে, তাও তো সে আমার ছেলে। সে আমার কাছেই থাকবে। ঈশিতা আকাশের আম্মুর যুক্তির সাথে না পেরে সেখান থেকে চলে আসে। ঈশিতা এসে আকাশকে এত কিছু বলে গেল, অথচ তার সেদিকে কোনো খেয়ালই নেই। সে ফ্লোরের উপরে শুয়ে শুয়ে মায়া মায়া বলে পাগলের মতো প্রলাপ করছে। সারা বাড়িতে মায়ের নাম লিখে ভরিয়ে ফেলেছে। সমস্ত দেওয়ালেই যেন মায়াকে দেখতে পায় সে। মায়া নামটাই যেন তাকে এখন তৃপ্তি দেয়। অন্যদিকে কোনো এক অপরিচিত লোক মায়াকে ডেকে বলছে, মায়া, বাবু কান্না করছে, তাকে দুধ খাইয়ে এসো। জি, আপনার জন্য খাবারটা রেডি করে বাবুকে দুধ খাওয়াচ্ছি। মায়া অপরিচিত লোকটার জন্য খাবার রেডি করে বাবুর কাছে যায় ওকে দুধ খাওয়ানোর জন্য। সে গিয়ে দেখতে পায় তার বাবু নেই। আকাশ তার বাবুর জায়গায় শুয়ে আছে। মায়া আকাশকে দেখে চমকে যায়। আকাশ, তুমি এখানে কি করে এলে? মায়ের গলার আওয়াজ শুনে পাশের রুম থেকে অপরিচিত লোকটা মায়ার কাছে আসে। মায়া, তুমি কার সাথে কথা বলছো? আকাশ, এখানে মানে? এখানে তো কেউ নেই। আর আকাশ এখানে আসবে কি করে? তুমি কোথায় রয়েছো? থাইল্যান্ডে। আর আকাশ রয়েছে বাংলাদেশে। সে এখানে আসার কোনো প্রশ্নই ওঠে না। লোকটার কথা শুনে মায়ার হুঁশ ফিরে আসে। সে দেখতে পায় তার বাবু শুয়ে আছে। এখানে তার বাবু ছাড়া আর কেউ নেই। সে এতটা সময় কল্পনায় হারিয়ে গিয়েছিল। মায়া দুঃখে কান্না করে দেয়। মায়া, প্লিজ কান্না করো না। তোমার কান্না দেখলে আমারও খুব খারাপ লাগে। কান্না করবো না তো কি করব? মানুষটা যে এখনও আমার মনে গেঁথে আছে, মানুষটার স্মৃতি যে আমাকে ঘুমাতে দেয় না। প্লিজ সব ভুলে যাও। উপরওয়ালার যেমন হুকুম ছিল তেমনটাই হয়েছে। আর তাছাড়া তো আমি রয়েছি। তুমি কান্না করলে আমাদের বাবুটাকে কে সামলাবে? জানি না আমি কিছু, তবে শুধু এইটুকু জানি, মানুষটাকে আমি কখনো ভুলতে পারবো না। আচ্ছা, তোমার ভুলতে হবে না, শুধু নিজেকে সামাল দিতে শেখো। আমি চললাম, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। ওকে, যান আপনি। আর খাবারগুলো সময় মতো খেয়ে নেবেন। অপরিচিত লোকটা অফিসে চলে গেল। ভাগ্যের লিখন ছিল একজনের সাথে, কিন্তু উড়ে এসে জুড়ে বসলাম আরেকজনের কপালে। নিয়তির কি নির্মম পরিহাস। মানুষটা যদিও অনেক ভালো, শুধু ভালোই না, আকাশের থেকেও হাজার গুণে বেশি গুণে ভালো, কিন্তু তাও আকাশ আমার মনে গেঁথে আছে। মানুষটা আমায় বলেছে সে আমার সারা জীবন দেখভাল করবে, কিন্তু তারপরেও ভালোবাসার মানুষের জন্য তো একটা টান কাজ করে। বাচ্চাটাকে দুধ খাইয়ে শান্ত করলাম, তারপর রান্নার কাজে মন দিলাম। অন্যদিকে আকাশের পাগলামো যেন আরও বেড়েই চলেছে। আকাশের মা বাবা আর থাকতে না পেরে ছেলেকে জোর করে ঘরের বাইরে নিয়ে যায়। বাইরে গেলে হয়তো ছেলে কিছুটা স্বাভাবিক হবে। আকাশ দুনিয়ার আলো দেখতে পেয়ে চমকে ওঠে। তার যেন বিষাক্ত লাগছে দুনিয়ার এই রং ঢং পরিবেশ। আজ 2 বছর 4 মাস পর সে ঘর থেকে বের হয়েছে। দুনিয়াটা কত রঙিন, অথচ তার জীবনটা খোলাটে, শীতের সকালের মতো। কুয়াশা দিয়ে ভরা তার জীবন। আমি বাসায় যাব, আমার এখানে থাকতে ভালো লাগছে না। না, তোমার বাসায় যাওয়া চলবে না। আকাশের মা, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি ওকে নিয়ে আসছি। পুরো শহর আজ ওকে ঘুরে ঘুরে দেখাবো। আকাশকে জোর করে ওর বাবা গাড়িতে বসায়। তারপর গাড়ি করে পুরো শহর আকাশকে দেখাতে থাকে। এই শহরের এমন কোনো জায়গা নেই যা আকাশ চেনে না। তার বাবা সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে। স্কুলের সামনে দিয়ে গাড়ি যেতেই তার মনে হয় এই জায়গাটা আকাশের খুব চেনা। নিস্তেজ মস্তিষ্ক হালকা হালকা কাজ করতে শুরু করে। এই জায়গায় তিশান আর মায়া দাঁড়িয়ে কথা বলেছিল। সবকিছু ধীরে ধীরে মনে পড়তে থাকে স্কুলের সমস্ত ঘটনা। এই স্কুলে তো আমি পড়িয়েছিলাম। হ্যাঁ, তুমি এখানে পড়িয়েছিলে, এখানে মায়া পড়ত। আকাশের বাবার কথা শুনে আকাশ কান্না করে দেয়। পরক্ষণেই তার সমস্ত অতীত মনে পড়ে যায়। আজ বহু মাস পর চোখ থেকে পানি পড়ছে। মায়ের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি যেন শুকিয়ে গিয়েছিল। একটা সময় কান্না আর হাসি দুটোই যেন আমার জীবন থেকে হারিয়ে গেল। এখন বুঝে আসছে কিরকম নরক বানিয়ে ফেলেছিলাম জীবনটাকে। না, এই নরক থেকে মুক্তি দরকার আমার। নিজের ইচ্ছায় মস্তিষ্ক ঘোলাটে করেছি, এখন নিজের ইচ্ছায় সেটা সতেজ করব। বাবা, আমি আগের মতো স্বাভাবিক হতে চাই। আকাশের মুখে বাবা ডাক্তার শুনে আকাশের মা বাবা দুজনেই কেঁদে ওঠে। আকাশ, তুই আমাদের চিনতে পেরেছিস? হ্যাঁ বাবা। আকাশের মা আকাশের সারা গালে চুমু খেতে থাকে। সেলুন থেকে ক্লিন হয়ে বাড়িতে ফিরলাম, তবে মায়ের স্মৃতিগুলো মন থেকে মুছতে পারলাম না। একদম স্বাভাবিক হয়ে গেলাম আগের মতন, কিন্তু যেখানে যাই সেখানে মায়াকে ফিল করতে থাকি। মনে হয় যেন এখানে মায়া বসেছিল। বিশেষ করে স্কুলের সামনে দিয়ে গেলে ভেতরটা কষ্টে ফেটে যায়। নিজেকে পুরোপুরি স্বাভাবিক করতে 1 মাস সময় নিলাম। বাবা, আমি তোমার ব্যবসার হাল ধরবো। কি, সত্যি বলছিস তুই? হ্যাঁ বাবা, কিন্তু দেশে না, বাইরের কান্ট্রিতে তোমার যে ব্যবসা আছে সেসব আমি সামলাবো। কারণ দেশে থাকলে মায়ের স্মৃতিগুলো আমাকে আবার আগের মতো বানিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, তোর যেমন ইচ্ছা হয় তেমনই। কিন্তু কোন কান্ট্রিতে যাবি? আমার তো বাইরের 4 দেশে ব্যবসা আছে, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, সৌদি আরব। যে কোনো একটা দেশে গেলেই হলো।
তবে আমার মতে ফিনল্যান্ড যাব। দেশটা নাকি খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। বাবা সব ব্যবস্থা করে দিল। ছেড়ে দিলাম দেশের মাটি। খুব কষ্ট হচ্ছিল প্রাণপ্রিয় শহরটা ছাড়তে। যে শহরে মায়া নামক কেউ আমার দুনিয়ায় ছিল, যার সাথে হাজারো স্মৃতির সৃষ্টি হয়েছে এই বাংলার মাটিতে। সে বেঁচে আছে কিনা জানি না, কিন্তু তার স্মৃতিগুলো তো এখনও চোখে কাটা হয়ে বিঁধে আমার। ফিনল্যান্ডে এসে নিজের বাসস্থানে উঠে গেলাম। নিজেকে কিছুদিন সময় নিয়ে রিল্যাক্স করলাম। রিল্যাক্স বলতে প্রস্তুতি নিলাম ব্যবসার কাজে নামার জন্য। তারপর লেগে গেলাম কাজে। আমাদের এখানে যত প্রজেক্ট আছে সব বাইরের দেশের সাথে। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল। পুরোপুরি ব্যবসার হাল ধরে ফেললাম আমি। নিজেকে অনেকটা সামলে নিয়েছি, কিন্তু মায়ের স্মৃতিগুলো কখনোই ভুলবার মতো নয়। প্রেমিকরা সেটা ভালো করেই জানেন। সবকিছুর ভেতরে মায়া এখনো আমার মনে জায়গা করে আছে। যখনই মায়ের কথা মনে পড়ে তখনই ভেতর থেকে বুক ফাটা কান্না আসে। ব্যবসার খাতিরে এক লোকের সাথে পরিচয় হলো। নাম আসাদুজ্জামান। 2 দেশে তার ব্যবসা রয়েছে, ফিনল্যান্ড আর থাইল্যান্ডে। তবে সে থাইল্যান্ডের বাসিন্দা। ব্যবসার কাজে 2 দেশে যাওয়া আসা থাকে। তার কোম্পানির সাথে আমাদের একটা প্রজেক্টের কন্ট্রাক্ট হয়েছে। এ থেকেই তার সাথে আমার ভালো খাতির। লোকটাও বেশ ভালো। হঠাৎ থাইল্যান্ডে আমাদের ব্যবসায়িক কাজে কিছু গন্ডগোল হয়। ইমার্জেন্সি সেখানে আমার যেতে হবে, কারণ বাবার শরীর নাকি বেশি একটা ভালো না। বাবা এখন সেখানে যেতে পারবে না, তাই আমার যেতে হবে। ফ্লাইটের টিকিট কনফার্ম করে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সেখানের মাটিতে পাড়া দিতে মনে হলো এই মাটিতে আমার অতি আপন কেউ আছে। পরক্ষণে মনে পড়ল এটা আমার শহর না, এখানে আপন কেউ থাকবে বলে আশা করা বোকামি। ব্যবসার ঝামেলা মিটিয়ে আসাদুজ্জামান সাহেবকে ফোন দিলাম যে আমি আপনার শহরে এসেছি, আপনার যদি সময় হয় তাহলে দুজনে দেখা করতে পারি। উনি তো মহা খুশি, কারণ ওনাকে ফিনল্যান্ডে যথাযথ আপ্যায়ন করেছি আমি। আকাশ সাহেব, আপনি কিছু মনে না করলে রাতে আমার বাসায় ডিনার চলেন, জমি আড্ডা দেব। কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিলাম। রাতে আসাদুজ্জামান সাহেবের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। উনি আমার জন্য রাস্তা দাঁড়িয়েছিলেন। গাড়ি থেকে নামতেই এগিয়ে আসলেন আমাকে রিসিভ করার জন্য। তারপর ওনার বাসায় নিয়ে গেলেন। দুজনে বসে অনেকটা সময় কথা বললাম। আকাশ সাহেব, খাওয়ার সময় হয়ে এসেছে, খাবার লাগাতে বলছি। আচ্ছা মায়া, টেবিলে খাবার লাগাও মেহমানের জন্য। আসাদুজ্জামান সাহেবের মুখে মায়া নামটা শুনতে চমকে উঠলাম। আবার কষ্টও হতে লাগলো, কারণ নামটা যে আমার খুব কাছের মানুষের ছিল। আমার প্রিয় মানুষটার নামও মায়া, ওনার প্রিয় মানুষটার নামও মায়া। বাহ, কি মিল! কৌতূহল হলো ওনার রক্ষিতাকে দেখার জন্য, কিন্তু ওনাকে কিছুই বললাম না। তখনই চোখে পড়ল অল্প বয়সী একটা মেয়ে টেবিলে খাবার সাজাচ্ছে। পেছন থেকে দেখে কেমন যেন পরিচিত মনে হচ্ছে। কোনো কিছু না ভেবে ডাক দিয়ে বসলাম। এই যে মিসেস আসাদুজ্জামান, একটু এদিকে ফিরুন তো। আমার ডাক শুনে মেয়েটা এদিকে ফিরতেই আমার চোখ জোড়া কপালে উঠে গেল। আল্লাহ, এ তো আমার কলিজার টুকরো মায়া। সাথে সাথে গিয়ে মায়াকে জাপটে জড়িয়ে ধরলাম। মায়া, তুমি এখানে? আর আমি তোমায় কত জায়গায় না খুঁজেছি, কিন্তু তোমার খোঁজ কোথাও পাইনি। মায়াকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। মায়াও আমায় জড়িয়ে ধরে কান্না করে দিল। এমন সময় পেছন থেকে আসাদুজ্জামান এসে আমায় টেনে মায়া থেকে ছাড়িয়ে দিল। মিস্টার আকাশ, আপনার কত বড় সাহস, আপনি আমার ওয়াইফকে জড়িয়ে ধরেন? কি, মায়া আপনার ওয়াইফ? হ্যাঁ, মায়া আমার ওয়াইফ। আসাদুজ্জামান সাহেবের মুখে এমন ধরনের কথা শুনে কলিজাটা যেন ক্ষতবিক্ষত হয়ে গেল। কলিজাটা যেন চিনচিন করে ব্যথা করছে। আমার কলিজার টুকরা মায়া এখন অন্য কারো বউ, সেটা যেন মানতেই পারছি না, যার জন্য 2টা বছর পাগল ছিলাম। পরিশেষে এসে দেখি সে অন্যের হয়ে গেছে। এই কষ্ট কইবার রাখবো আমি? নিজেকে সামলাতে পারলাম না। সোজা গিয়ে জানলার কাচের মধ্যে ঘুষি মেরে দিলাম। সাথে সাথে জানলা ভেঙে হাতের মধ্যে কয়েক টুকরো কাঁচ ঢুকে গেল। না, এটা আমি মানি না। মায়া অন্য কারো হতে পারে না। হাত থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। আরে আকাশ সাহেব, এটা কি করলেন আপনি? আমি তো মজা করেছিলাম। মায়া আমার বোন না, মায়া আমার বোন। বোন মানে হলো মায়াকে আমি সাগরের কিনারা থেকে উদ্ধার করেছি। তারপর তাকে আমি আমার সাথে এখানে নিয়ে আসি। আমিও বাংলাদেশের ছেলে। আমি বোট নিয়ে সাফারি করছিলাম বাংলাদেশে। তখন মায়াকে বেহুশ অবস্থায় একটা দ্বীপের মধ্যে পড়ে থাকতে দেখি। তারপর সেখান থেকে উদ্ধার করে আমার সাথে থাইল্যান্ডে নিয়ে আসি। তার অবস্থা অনেক খারাপ ছিল। ডক্টরের কাছে নিয়ে গেলে তারা বলল মায়ের অবস্থা ভালো না, তাকে ভালো ট্রিটমেন্ট করাতে হবে। তাই তাকে আমার সাথে রেখে দিই। সে দেশে যেতে চেয়েছিল, কিন্তু আমি যেতে দিইনি, কারণ সে আগের সমস্ত কিছু ভুলে গিয়েছিল। কারণ নামই তার মনে ছিল না, কাউকে সে চিনতে পারছিল না। আর তাছাড়া তার শরীরের অবস্থাও ভালো ছিল না। তাকে দেশে নিয়ে গিয়ে কার কাছে রেখে আসবো আমি? তাই এখানেই আমার সাথে রেখে দিই। অনেকবার মায়াকে জিজ্ঞেস করেছি যে তোমার বাবা মা কি করে, ওনাদের নাম কি। সে কারোর নামই বলতে পারে না, খালি আমাকে চিনে সে। তোমার নামটাই তার মনে আছে, তো তাকে আমি কোন ভরসায় দেশে নিয়ে যাব? তাই আর নিয়ে যায়নি। আর তাছাড়া এখনও সে পুরোপুরি স্বাভাবিক না। সব কিছুই মানলাম, কিন্তু আপনি আর মায়া একসাথে থাকেন, ওর সাথে কিছু করেননি আপনি? গ্যারান্টি কি সেটার? আকাশ সাহেব, দেখেন, আপনি ভালো করে জানেন যে বোন কাকে বলে, আর ভাই মানে কি। ভাই হচ্ছে বোনের রক্ষক, বোনের সম্মান রক্ষা করার দায়িত্ব ভাইয়ের। আর সেখানে অনৈতিক কিছু করার তো প্রশ্নই আসে না। নিজের বোনের সাথে কেউ কখনো অনৈতিক কিছু করে, এমন কিছু কখনো শুনেছেন? না, তাহলে ভাবলেন কি করে আমি এমন ধারা কাজ করব? সেও তো আমার বোন।
আসলে আমার মাথা কাজ করছে না, কি সব ভুলভাল বলছি আমি। কিন্তু মায়া, তুমি তো সাগরে ডুবে গিয়েছিলে, তো দ্বীপে পৌঁছালে কি করে তা আমি জানি না। ঢেউয়ের শক্তির সাথে পেরে ওঠেনি আমি। ঢেউ আমাকে একদম তলিয়ে ফেলেছিল। তারপর আর কিছু মনে নেই। পরে দেখি আমি দ্বীপের কূলে ভাসছি। সেখানে খাওয়া দাওয়া ছাড়া 2 দিন ছিলাম। এরপর আবার সেন্সলেস হয়ে যায়। পরে ভাইয়া আমাকে সেখান থেকে উদ্ধার করে। মায়ের কথা শুনে খুশিতে আসাদুজ্জামান সাহেবকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব তা আমি জানি না। আপনার জন্য আজ আমার প্রিয় মানুষটা বেঁচে আছে। আরে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। নিজের বোনকে হেফাজত করবো না তো কাকে করব? আমার কর্তব্য ছিল, সেটা আমি করেছি। এখন আপনারা কথা বলুন, আমি একটু কাজ সেরে আসছি। আর হ্যাঁ আকাশ সাহেব, আপনি কিন্তু বাবা হয়ে গেছেন। এবার কিন্তু আমার বোন আর ভাগ্নির সঠিক খেয়াল রাখবেন। তারপর তিনি অন্য রুমে চলে যায় কাজ সারতে। বাবা হয়েছি এটা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। মায়াকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলাম। তারপর কোলে তুলে নিয়ে পাগলের মতো চুমু খেতে লাগলাম। দীর্ঘ অপেক্ষার পর তোমাকে আমি পেয়েছি। আমার না খুব কষ্ট হয়েছে আপনাকে ছাড়া থাকতে। আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন। সরি মায়া, আর কোনোদিন তোমায় কষ্ট দিব না। এখন থেকে সব সময় তোমাকে আগলে রাখবো। আচ্ছা এখন চলেন, আপনার বাবুকে দেখবেন। তার আগে হাতটা ব্যান্ডেজ করতে হবে আপনার। আপনি একটু দাঁড়ান, আমি একটু আসছি। একটু পর সে হাতে করে ফার্স্ট এড বক্স নিয়ে আসলো। তারপর হাত থেকে কাচের টুকরোগুলো বের করে ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ করে বাবুর কাছে গেলাম। আমাদের মেয়ে হয়েছে। মেয়েটার চোখগুলো দেখতে পুরো আমার মতন, আর সবকিছু মায়ের মতন হয়েছে। মেয়ের নাম আসাদুজ্জামান সাহেব রেখেছেন রাইসা। যাক, মামার রাখা নামটা অনেক সুন্দর। মেয়েকে কোলে নিয়ে অনেকটা সময় আদর করলাম। খুশিতে যেন আরেক দফা কেঁদেছি আমি। সে রাতে আসাদুজ্জামান সাহেবের বাসায় থাকলাম আমরা। মায়াকে সারাটা রাত নিজের বাহুডোরে পাঁজা খোলা করে জড়িয়ে ধরে ঘুমিয়েছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। দেশে যাব। আসাদুজ্জামান সাহেব, আমি মায়াকে আর আমার মেয়েকে নিয়ে দেশে যাব। আকাশ সাহেব, আর কিছুদিন থেকে গেলে হতো না? বোনটার প্রতি খুব মায়া জমে গেছে আমার। আসাদুজ্জামান সাহেব, আপনার বোন তো 2টা বছর আপনার কাছে ছিল। অন্যদিকে ওর বাবা মা যে কষ্ট পাচ্ছে, তাদের যে সান্ত্বনা দিতে হবে। আমি না হয় পরে আবার মায়াকে নিয়ে আসবো। আচ্ছা। তিনি আর কোনো কথা বললেন না। মায়াকে নিয়ে রওনা দিলেন দেশের উদ্দেশ্যে। বাসায় ফোন করে বলেছি যে আমি আসছি, বাট মায়ের কথা বলিনি। তাদের সারপ্রাইজ দেব। শুধু এইটুকু বলেছি যে মায়ের মা বাবাকেও আমাদের বাসায় আসতে বলো। ফ্লাইটে বসে বসে এক হাতে মেয়েকে নিয়ে খেলা করছি, আরেক হাতে মায়াকে জড়িয়ে ধরে রেখেছি। মেয়েটা যেন ঠিক আগের মতোই বাচ্চা বাচ্চা রয়ে গেছে। দেশে পৌঁছে বাড়িতে চলে গেলাম। গিয়ে দরজায় বাড়ি দিতেই আম্মু দরজা খুলে দিল। আমার হাতে বাচ্চা, বাট মায়াকে একটু দূরে দাঁড় করিয়ে রেখেছি, যাতে সারপ্রাইজটা ভালো করে দিতে পারি। এই তোর হাতে বাচ্চা কেন? আমি বিয়ে করেছি, আর এটা আমার মেয়ে। কি বলিস উল্টাপাল্টা? গেলি তো 3-4 মাস আগে। কাকে বিয়ে করে বসলি? আর এই বাচ্চার মা কই? দেখতে চাও তোমরা? হ্যাঁ, দেখবো না তো কি করব? অবশ্যই দেখবো আমরা। কোন মেয়ের সাথে অঘটন ঘটিয়েছিস? এই যে ম্যাডাম, এদিকে আসো। মায়া সাইড থেকে দরজার সামনে এসে দাঁড়ালো। আম্মু মায়াকে দেখতে পেয়ে মায়া বলে সজোরে এক চিৎকার মেরে সারা বাড়ি মাথায় তুলে ফেললো। বাসার বাকি মেম্বাররা দৌড়ে আসলো আম্মুর চিৎকার শুনে, আর মায়ার মা বাবারাও দৌড়ে আসলো। মারে, তুই এতদিন কোথায় ছিলি? কি হয়েছিল তোর? মা, এসব অনেক কাহিনী পরে বলছি, আগে বাসায় ঢুকতে দাও, আর তোমার নাতনিকে কোলে নাও। এটা আমার আর মায়ার মেয়ে। আব্বু, এমনটা হয়েছিল আমার সাথে। সবটা খুলে বলে বললাম ওনাদেরকে। আমি তোমাদেরও ভুলে গিয়েছিলাম। পরে ধীরে ধীরে সব মনে পড়ে, বাট আমার ঠিকানা কোথায় সেটা ভুলে গিয়েছিলাম, তাই নিজে নিজে আসতে পারিনি। সবাই তো অবাক, সাগরে ডুবে গেলে মানুষ তো বাঁচে না, তাও আল্লাহ তাকে বাঁচিয়েছে। যাক, তুই ফিরে এসেছিস, এটাই আমাদের জন্য অনেক। যেভাবেই হোক এসেছিস তো, আমাদের আর কিছুই চাই না। সবাই তো মহাখুশি। কেউ নাতনির সাথে গল্প করছে, কেউ মায়ের সাথে গল্প করছে। এদিকে আকাশের তো আর তর্স হয়েছে না। হ্যাঁ, মায়াকে কাছে টানতে 2 বছর পর সে মায়াকে নিজের কাছে পেয়েছে। দেখ কখন যে রাত হবে আর মায়াকে নিজের কাছে পাবে, সময় যেন যাচ্ছে না। বহু কষ্টের পর সময় ঘনিয়ে রাত হলো। মায়াকে নিয়ে শুয়ে আছি। রাইসাকে আম্মু নিয়ে ঘুমিয়েছে। যাক, ভালোই হয়েছে। মায়াকে এখন কাছে টানতে পারবো। কোনো কথা ছেড়ে মায়াকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করলাম। স্যার, কি করছেন আপনি? এই মেয়ে, একদম চুপ। আজকের পর আর কখনো স্যার ডাকবে না। আমি এখন তোমার স্যার নই। আচ্ছা, ডাকবো না, কিন্তু আমাকে এভাবে কাছে টানছেন কেন? ভুলে গেছে সব? কক্সবাজারে যে আমায় জোর করে কাছে টেনেছিলে, তা কি মনে নেই? না, ভুলবো কেন? তাহলে এবার আমার পালা। সেদিন তুমি আমায় কাছে টেনেছো, এখন তোমায় আমি কাছে টানবো। তারপর আরেকটা বাবুর আম্মু বানাবো তোমাকে। আপনি না অনেক দুষ্ট হয়ে গেছেন। হ্যাঁ, হয়েছে। বউকে এতদিন পর কাছে পেলে যে কেউই দুষ্ট হয়ে যাবে। এখন থামো, আমাকে আদর করতে দাও। তারপর মায়াকে নিজের করে নিলাম। ভালোবাসা দিয়ে একদম পরিপূর্ণ করে দিয়েছি তাকে। এখন আর আমাদের জীবনে কোনো বাধা নেই। মায়াকে আর রাইসাকে নিয়ে নতুন পরিকল্পনা শুরু করলাম। ওদের নিয়ে কিভাবে জীবনটা সাজাবো, তার উপরে নতুন বাবুর জন্য আবেদন করলাম। খোদায় হুকুমে হয়তো 1 বছর পর আরও একটা বাবু হবে আমাদের। এভাবেই সমাপ্তি ঘটল আরও একটি গল্পের।